হানিমুনে যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টেই মৃত্যু হয় শাওনের। অ্যাক্সিডেন্টের সাথে সাথেই শাওনের মৃত্যু হলেও তার স্ত্রী হিয়া কোনো মতে বেঁচে যায়। যদিও প্রাণ বেঁচে যায়, তবে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে ডাক্তাররা এখনও সঠিক বলতে পারছেন না যে হিয়াকে বাঁচানো সম্ভব কিনা। তবে 60% বাঁচার এবং 40% মৃত্যু হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন ডাক্তাররা। কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হিয়াকে বাঁচানোর। আজ 3 দিন ধরেই হিয়ার জ্ঞান নেই। মাঝে একবার জ্ঞান ফিরে আবারও অজ্ঞান হয়ে পড়ে। হিয়ার স্বজনরা সবাই হতাশ হয়ে পড়েছেন। হিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে ওর বাবাকে বলেন, বাঁচবে তো আমার মেয়েটা? বলুন না আতিকার আব্বু, আমার মেয়েটাকে সুস্থ করে এখান থেকে নিয়ে যেতে পারবো তো বাসায়? ঝিপা, অন্তত তুই হলেও বল, আমার মেয়েটা সুস্থ হয়ে আমার বুকে ফিরে আসবে। আমি যে আমার মেয়েকে এমন অবস্থায় দেখতে পারছি না। কথাগুলো বলতে বলতেই হাউমাউ করে কাঁদতে লাগলেন হিয়ার মা আমেনা বেগম। আতিকা হলো হিয়ার বড় বোন, যার বিয়ে হয়েছে 5 বছর আগে। ছোট্ট 3 বছরের একটা ছেলেও আছে তার। আর জেবা হলো হিয়ার ছোট বোন, ও 10ম শ্রেণীর ছাত্রী জেবা। হিয়া অনার্স কমপ্লিট করেই ভালোবাসার মানুষের সাথেই ঘর বেঁধেছিল। এই তো 10 থেকে 15 দিন হলো মাত্র হিয়ার বিবাহিত জীবনের। কেউ কি ভেবেছিল এই অল্প দিনের জন্যই সুখের ঘর বেঁধেছিল হিয়া? মেয়েটা বাসটেও স্বামীর সুখ ভুলতে পারবে না কিছুতেই। আতিকা তার ছেলে আয়ানকে নিয়ে হাসপাতালে এলেন, সাথে এখানে উপস্থিত সকলের জন্য রান্নাও করে এনেছে। আজ 3 দিন ধরেই কেউ খাওয়া দাওয়া করছেন না, বিশেষ করে হিয়ার শাশুড়ি আর মা আমেনা বেগম। এভাবে চলতে থাকলে যে বয়স্ক মানুষগুলো অসুস্থ হয়ে যাবেন, এই চিন্তা থেকেই আতিকা রান্না করে নিয়ে এসে অনেক বুঝিয়ে জোরাজুরি করে সকলকে অল্প কিছু খাওয়াতে সক্ষম হয়েছে। সবার খাওয়া শেষ হলেই জেবা সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে বোনের জন্য দোয়া করছেন। তাহাজ্জুদ থেকে শুরু করে যত রকমের ইবাদত আছে সব করতেছে বোনের জন্য। জেবা, আতিকা আর সাথে হিয়ার মা শাশুড়ি তো আছেনই। এই একজন মানুষ সবাইকে যেন এক জায়গায় থামিয়ে রেখেছেন। শাওনের মৃত্যু শোক ভুলে যেন হিয়াকে নিয়েই ব্যস্ত সকলে। অবশেষে দোয়া কবুল হয়েছে। 15 দিনের দিন ডাক্তার জানিয়েছেন হিয়ার জ্ঞান ফিরেছে। নয়তো আর কয়েকদিন দেরি হলেই কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল, এবং মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব একটা বেশিই ছিল। এই সুখবরটা শুনেই সবার মুখে একটাই শব্দ উচ্চারণ হলো, আলহামদুলিল্লাহ। একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করলো আতিকা, আমরা কি এখন দেখা করতে পারবো হিয়ার সাথে? না ম্যাম, ওনাকে কেবিনে দেওয়া হবে একটু পর, তখন দেখা করতে পারবেন। তবে একজনের বেশি দেখা করা যাবে না। প্রায় 20 মিনিট পর হিয়াকে কেবিনে দেওয়া হলেই সবার আগে হিয়ার মা দেখা করতে আসেন। ডাক্তার বলে দিয়েছেন হিয়ার সাথে যেন কেউ বেশি কথা না বলেন, তাই চুপচাপ মাথার পাশে বসেই চুলে বিড়ি কেটে দিচ্ছেন আমেনা বেগম। হিয়া কিছু বলতে চায় ওর মাকে, কিন্তু কথা বলার মতো শক্তি যেন সে পাচ্ছে না কিছুতেই। তবুও অনেক একটু কষ্টে একটু চেষ্টা চালায় হিয়া কিছু উচ্চারণ করার জন্যে। মা, শাওন কোথায়? কেমন আছে ও? আমেনা বেগম স্তব্ধ। মেয়ের এমন প্রশ্নের উত্তরে তিনি কি বলবেন খুঁজে পাচ্ছেন না। তার ভেতর যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে সবকিছু। আঁখি দুটো জলে ভরে গিয়েছে। তখনই আতিকা রুমে প্রবেশ করতে করতে বলে, শাওন ভালো আছে, সুস্থ হয়ে নে আগে বোন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হিয়া চুপ হয়ে গেল আবারও। শরীরে যেন কোনো কিছুর জোর পাচ্ছে না হিয়া। মন শরীর উভয় ভীষণ ক্লান্ত মনে হচ্ছে হিয়ার কাছে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হয়ে গেল পরিস্থিতি? হিয়ার তো থাকার কথা শাওনের বুকে, তবে কেন আছে হাসপাতালের বেডে শুয়ে? নিয়তি এমনটা কেন করলো তার সাথে? এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে হিয়ার ভেতর জুড়ে। হিয়া সুস্থ হচ্ছে একটু একটু করে, দিন কেটে যাচ্ছে প্রকৃতির নিয়মে। শাওনকে এক পলক দেখার জন্য কতই যে পাগলামি হিয়ার। সবাই এক একবার এক এক বুঝ দিয়ে শান্ত করার চেষ্টা করছে হিয়াকে। কখনো কখনো আবার ঘুমের ইঞ্জেকশন দিয়েও কোনোভাবে থামাচ্ছে খানিক সময়ের জন্য হিয়াকে। ঘুমের ঔষধ দেওয়ায় হিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। কেবিনে হিয়ার বাবা মা আতিকা আর তার স্বামী আদি উপস্থিত আছে এই মুহূর্তে। জেবা আতিকাকে ছেলে আয়ানকে নিয়েই হাসপাতালের এক পার্কে গিয়েছেন। ছোট বাচ্চা হাসপাতালের টানাপোড়েনে যেন হাঁপিয়ে উঠেছে, তাই জেবা ওকে খেলার জন্য নিয়ে গিয়েছে খোলা মাঠে, শিশু পার্ক। আদি তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলে, এভাবে আর কতদিন মা বাবা?
হিয়াকে সত্যিটা জানাতে হবে, আজ নয়তো কাল। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। হিয়াকে শাওনের মৃত্যু মেনে নিতে হবে। পুরো জীবন এখনো পড়ে আছে হিয়ার। হয়তো প্রথম কয়েক মাস মানতে কষ্ট হবে, তবে ধীরে ধীরে তাকে এই শোক থেকে বেরিয়ে আসতে হবে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। যদি হিয়াকে এভাবে না জানিয়ে অদৃশ্যের মধ্যে রাখি আমরা, তবে কখনোই হিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। আদির কথায় যুক্তি আছে বলেই মন্তব্য করেন ওর শ্বশুর আব্দুল মান্নান। আদিকা কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন, আমার বোনটা এই কঠিন সত্যিটা পারবে তো মেনে নিতে? মেনে নিয়ে পুরো জীবন কাটাতে? কিভাবে স্বপ্নের পুরুষের চোখ কাটিয়ে উঠবে আমার বোনটা? আমারই তো বুকটা ছিঁড়ে যাচ্ছে এসব চিন্তা আসলে মাথায়। আমার ছোট্ট পাখিটা কিভাবে পারবে মেনে নিতে? কথাগুলো বলেই স্বামীর কাঁধে মাথা রেখে নীরবে চোখের জল ফেলছেন আতিকা। আমেরা বেগম চুপচাপ বসে আছেন মেয়ের মাথার কাছে। জীবনটা হুট করে এমন এলোমেলো হয়ে যাবে কেউই কল্পনায় আনেনি। কত খুশি ছিল সকলে হিয়ার পূর্ণতায়। রাত 10টা। হিয়ার ঘুম ভেঙেছে একটু আগে। বিরিয়ানি হিয়ার অসম্ভব প্রিয় খাবার। আমেরা বেগম হিয়াকে ছোটবেলার গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে দিচ্ছে। হিয়া আনমনা হয়ে প্রতিটি লোকমা মুখে নিচ্ছে, কিন্তু অনেক সময় করে খাচ্ছে সেই এক লোকমা। আমেরা বেগম মেয়ের এমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠলেন, কিন্তু সেদিকেও লক্ষ্য নেই হিয়ার। খাবার চিবুতে চিবুতে হিয়া কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, মা, আমার শাওনকে একটা নজর দেখতে চাই। আমি দূরে থেকেই দেখব, কাছে যাব না। ওর সমস্যা হবে এমন কিছুই করব না। তবুও ও একটা বার ওকে দেখতে চাই মা। প্লিজ ডাক্তার আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো না। আমার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। পারছি না যে আমি আর। চোখ দুটো বড্ড তৃষ্ণার্ত শাওনকে এক পলক দেখার জন্য। আমেরা বেগম যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। হিয়াকে জবাবে বলার মতো কোনো শব্দ নেই যে তার কাছে। তখনই ওই দিনের নার্স এসে পড়ে যে, এখনো খাওয়ানো হয়নি, 1 ঘন্টাও হতে চললো যে। রোগীর এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি করুন খালাম্মা। আমেরা বেগম নিজেকে কোনোভাবেই সামলিয়ে হিয়ার মুখে আরেক লোকমা দিতে যাবে, তখনই হিয়া বলে ওঠে, যতক্ষণ না শাওনকে দেখাবে ততক্ষণ আমি এক ফোঁটাও পানিও খাবো না মা। রাত 2টা ছুঁই। হিয়াকে ঔষধও খাওয়ানো যাচ্ছে না। হিয়ার জেদ বেশি। পরিবারের সবার চেয়ে হিয়া বেশি জিদ্দি। নিজেকে নিজে হিয়া বলে সেই লেভেলের জিদ্দি মেয়ে। আজ সেই কথার প্রমাণও সে দিচ্ছে। রাতে হিয়ার কাছে আমেনা বেগম ছাড়া আর কেউই থাকে না। আমেনা বেগম আর একটা নার্স অনেকক্ষণ যাবৎ চেষ্টার পর নার্স বলে, আপনি বাসায় কল করুন, যে ওনাকে শান্ত করে ওষুধ খাওয়াতে পারবে তাকে ডাকুন। শাওন ছাড়া আর কেউ পারবে না বলে দিলাম কিন্তু। নাক মুখ ফুলিয়ে রাগী সুরে বলে হিয়া। আমেনা বেগম বাহিরে গিয়ে ফোন করেন আতিকাকে। এত রাতে মেয়েকে কল দিতে সংকোচ লাগলেও এই মুহূর্তে করার কিছুই নেই ওনার। আতিকা কল রিসিভ করতেই লজ্জিত কণ্ঠে আমেনা বেগম বলেন, একটু জামাইকে নিয়ে হাসপাতালে আয় না মা। হিয়া যে ধরেছে শাওনকে না দেখা পর্যন্ত ও ওষুধ খাবে না। কি করব এখন আমি? 3 ঘন্টা ধরে আমি আর নার্স হাঁপিয়ে উঠেছি। তুই একটু পালে আয়। কল কেটেই আদিকে ডাক দেয় আতিকা। গভীর ঘুমে আচ্ছন্ন আদি। এইদিকে কথা শেষ করে আমেনা বেগম কেবিনে ঢুকতেই যা দেখেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। হিয়া পাগলের মতো আচরণ করতেছে নার্সের সাথে। পুরো রুমের সব ওলটপালট করে ফেলতেছে আর জোরে জোরে চিৎকার করতেছে। আমেনা বেগম দৌড়ে যেয়ে হিয়ার হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে দেখে হিয়া ফেসবুক ওপেন করেছে নার্সের ফোন দিয়ে। এতদিন হিয়ার হাতে কেউ মোবাইল ফোন দেয়নি। যতবারই হিয়া ফোন চেয়েছে ওকে বলা হয়েছে ডাক্তারের নিষেধ আছে। আজ আমেনা বেগমের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই নার্সের ফোন পেয়ে ফেসবুকে নিজের আইডি লগ ইন করে। শাওনের প্রোফাইলে প্রবেশ করতেই মাথা ঘুরে ওঠে হিয়ার। অনেকেই শাওনের আইডির সাথে ট্যাগ করে লিখেছে সে বেঁচে নেই, এমন টাইপের হাজারো লেখা। কেন মা, কেন কেন এতদিন অন্ধকারে রেখেছো তোমরা আমায়? কেন সত্যিটা গোপন করেছো আমার থেকে? কেন বাঁচিয়েছো আমায়? আমার নিঃশ্বাস চেয়ে অন্য কারোর নামে লিখে দিয়েছিলাম আমি। কিভাবে নিঃশ্বাসবিহীন এই পৃথিবীতে বাঁচবো আমি? বেঁচে থাকার জন্য নিজের বলতে যে কিছুই নেই আমার। আমার শাওনকে কেন বাঁচাওনি তোমরা? তোমরা কেন করলে এমন মা? আমার শাওনের কাছে যাব আমি। নিয়ে চলো না মা আমায় আমার শাওনের কাছে। আমেনা বেগমের 2 বাহু চেপে ধরে কথাগুলো বলছে হিয়া। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে মায়ের পা জড়িয়ে ধরে সাথে সাথেই জ্ঞান হারায় হিয়া। প্রায় 2 ঘন্টা হতে চলল হিয়ার জ্ঞান আসে না। ডাক্তার জানিয়েছেন জ্ঞান না ফেরা অবধি তারা কিছু বলতে পারবে না। আর জ্ঞান ফিরলেও হিয়ার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। আতিকা, আদি আর আমেনা বেগম নির্ঘুমে কাটিয়ে দিয়েছে আরেকটা রাত। সকালে এসব শুনে হিয়ার শাশুড়ি আর ননদ আসেন ওকে দেখতে। একটু আগেই হিয়ার জ্ঞান ফিরেছে।
তবে কারো সাথে কথা বলা তো দূর, কারো দিকে তাকাচ্ছেও না সে। পাথরের মতো শক্ত হয়ে আছে হিয়া। চোখের কোণ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটা ঝরছে। ডাক্তার বলেছে থাক, কাঁদতে দিন, আর পারলে একটু একা ছেড়ে দিন ওনাকে কিছু সময়ের জন্য। সবাই একটু দূরে বসে আছে আর দেখছে হিয়ার বুকটা কিভাবে ভেঙে চুরমার হচ্ছে। আমেনা বেগম কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে। নিজের মেয়ের এমন করুণ দশা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি। এর মধ্যেই প্রায় মাস পেরিয়ে গেছে। হিয়া এখন সুস্থ শরীরের দিক দিয়ে, কিন্তু মনের দিক দিয়ে সম্পূর্ণ অসুস্থ। হাসপাতাল থেকে এসেছে কয়েকদিন হলো, নিজের রুম থেকে বের হয় না। বাতি বন্ধ করে অন্ধকার রুমে কাটিয়ে দেয় 24টা ঘন্টা। যেবা অনেক চেষ্টা করে একটু বাইরে ঘুরতে নেওয়ার জন্য, কিন্তু ফলাফল শূন্য। আজ আতিকার বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে। আয়ানের জন্মদিন আজ। 3 বছর পূরণ হয়ে 4 বছরে পা রেখেছে আয়ান। মূলত হিয়াকে উদ্দেশ্য করেই ছোট্ট ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। আয়ান নিজেই ফোন কলে হিয়ার কাছে আবদার করেছে একটা কেক যেন নিজ হাতে সে বানিয়ে নিয়ে যায়। হিয়া বেশ ভালো কেক বানাতে পারে। আতিকা ইচ্ছে করে তার ছেলেকে দিয়ে হিয়াকে এসব বলিয়েছে, যাতে হিয়া কিছুটা হলেও স্বাভাবিক হয়। বোনের ছেলেকে প্রাণের চেয়েও ভালোবাসে হিয়া জেবা, তাই নিজের মনকে একটুখানি বুঝিয়ে অনেক কষ্টে আজ সে আলোতে পা রেখেছে। রুম থেকে বের হয়ে হিয়া আব্দুল মান্নানের কাছে যায়। আব্বু, মলিন কণ্ঠে হিয়ার মুখে আব্বু ডাক শুনেই কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে আব্দুল মান্নানের। যেন কত বছর পরে মেজো মেয়েটাকে আব্বু বলে রেখেছে, এমনটাই মনে হচ্ছে হিয়ার বাবার। হিয়ার বাবা ছলছল নয়নে মেয়ের দিকে তাকিয়ে বলেন, বল মা। কিছু টাকা দিতে পারবে? বাজারে যাব একটু। কেন পারবো না? ডয়ারে মানিব্যাগে দেখ, টাকা রাখা আছে, যত লাগে নিয়ে যা। ঠিক আছে আব্বু। হিয়া টাকা নিয়ে নিজের রুমে গিয়ে বোরকা হিজাব পরে তৈরি হয়ে জেবাকে সাথে নিয়ে বাজারে যায়। প্রথমে কেক বানানোর সব আইটেম পাওয়া যায় এমন একটা দোকানে গিয়েই সব কিনে নেয় যা যা দরকার, কারণ আজকের কেক তৈরি করবে। তারপরে প্রায়ই 20 মিনিটের মতো হেঁটে একটা দোকানে আসে যেখানে পাওয়া যাবে সকল ধরনের বাচ্চাদের আইটেম। আয়নের জন্য কিছু কেনাকাটা করে হিয়া জেবাকে নিয়ে আরেকটা দোকানে গিয়ে ওকেও একটা টপস কিনে দেয়। নিজের জন্য একটা ব্রেসলেট নেয়। শাওন হিয়ার হাতে ব্রেসলেট বেশি পছন্দ করত। সবসময় হিয়াকে সে বলতো হাতে যেন ব্রেসলেট পরিধান করে থাকে অল টাইম। কিনে নিয়ে সাথে সাথেই হাত সাজায় হিয়া ব্রেসলেট দিয়ে। তারপর হাতের দিকে তাকিয়ে 2 ফোঁটা জল ফেলে। কেমন অদ্ভুত রকমের কষ্টেই যেন ছারখার হয়ে যাচ্ছে বুকটা। বাসায় ফিরেই রান্নাঘরে ঢুকে ব্যস্ত হয়ে পড়ে হিয়া। চকলেট ফ্লেভারের কেক আয়ান বেশি পছন্দ করে, তাই হিয়া চটপট কাজ শুরু করে দেয়। রান্নাঘরের বাহির থেকেই আমেনা বেগম, আব্দুল মান্নান আর জেবা হিয়ার ব্যস্ততা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই যদি মেয়েটাকে একটু স্বাভাবিক করা যায় ভাবছে আমেনা বেগম। হিয়া কেক চুলায় বসিয়ে দিয়ে আয়ানের জন্য কলা আর ডিম দিয়ে প্যানকেক বানিয়ে নেয় কিছু। মিষ্টি জাতীয় খাবার আয়ান বেশি পছন্দ করে বলে। আরও কয়েকটা আইটেম বানিয়ে কেক সুন্দর করে ডেকোরেশন করে সবকিছু প্যাকেট করে দেয় হিয়া। হিয়া রুমে এসে দেখে জেবা তৈরি হচ্ছে। সন্ধ্যা 6টা বেজে গেছে হিয়ার সবকিছু গুছিয়ে আসতে। জেবা হিয়াকে দেখতেই বলে, আপু, এই বাসন্তী কালার শাড়িটা পরে তৈরি হয়ে নাও। আম্মু এনেছে এটা তোমার জন্য, আর এই আসমানি রঙেরটা আমার জন্য। কেমন লাগছে এই ড্রেসে আমাকে আপু? হিয়া বিছানায় বসতে বসতে বলে, সুন্দর। এইটুকু বাক্য উচ্চারণ করে হিয়া বিছানায় গায়ে লিয়ে দিয়েই চোখ বন্ধ করে ফেলে। জেবা খেয়াল করে হিয়ার মন শরীর সব ক্লান্ত, তবুও বোনের স্বাভাবিক জীবনের জন্য একটু স্বার্থপর হয়ে ডাকতেই তাকে হিয়াকে তৈরি হওয়ার জন্য। হিয়া চোখ বন্ধ করেই বলে, আব্বু আম্মুর সাথে চলে যা তুই জেবা, আমার শরীরটা ভালো লাগতেছে না রে। আর হ্যাঁ, আয়ান বাবার কেক নাস্তা সব তৈরি করে ডাইনিং এ রেখে এসেছি আমি। জেবা গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, তাহলে এখন কিভাবে যাব আমি? হিয়া চোখ খুলে ভ্রু কুচকে তাকায় জেবার দিকে। জেবা কাচুমাচু করে নরম সুরে বলে, আব্বু আম্মু তো আরো আগেই বেরিয়ে পড়েছে, আমাকে বলেছে তোমার সাথে যাওয়ার জন্য। তুমি কাজ ব্যস্ত ছিল বলে আর তোমাকে বিরক্ত করিনি। কেন এত আগে কেন যেতে হলো তাদের? বেশ বিরক্তি নিয়ে এই কথাটি উচ্চারণ করে হিয়া। আয়নের জন্য কিছু উপহার নেবে বলে আগে বেরিয়েছে, নিউ মার্কেট যাবে বলে গেছে। নিজের চুল ঠিক করতে করতে বলে জেবা। হিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে। একদমই যে লোক সমাজে যেতে মন টানছে না তার। বুকের ভেতরের অদ্ভুত যন্ত্রণা বাসা বেঁধেছে। কিছুতেই এই যন্ত্রণা থেকে সে বের হতে পারছে না। শাওনের স্মৃতি সব তিলে তিলেই শেষ করতেছে যে হিয়াকে। শাড়ি হিজাব পরে তৈরি হয়ে নিয়েছে হিয়া। এক হাতে আজকের কেনা সেই ব্রেসলেট আর অন্য হাতে শাওনের দেওয়া বাসর রাতে সেই ঘড়িটা পরেছে হিয়া।
নিজের দুই হাতের দিকে তাকিয়ে চোখের জল আটকাতে সে পারছে না। জেবা পাশ থেকে সব দেখছে। জেবার আঁখি জোরেও অশ্রুরা খেলা করছে বোনের এই কঠিন সময়টা পর্যবেক্ষণ করে। প্রিয় মানুষকে ভুলে থাকা যে ভীষণ রকমের কষ্টের। জেবা মনে মনে ভাবছে, কেউ একজন হুট করে এসে যদি হিয়ার আপুর কষ্টদায়ক অতীত ভুলিয়ে সুখময় করে দিতে পারতো জীবনটাকে, তাহলে কতই না ভালো হতো। ইস, এমনটা যদি হতো গল্প, নাটক বা সিনেমার মতো করে। এসব ভাবতে ভাবতেই জেবা হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জীবন কারোর জন্য থেমে থাকে না রে আপু। হয়তো জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলো আজীবন মনের কুটিরে রয়ে যায়, কিন্তু সব অতীত বুকের গভীরে মাটি চাপা দিয়ে মানুষকে নতুন করে জীবনটাকে শুরু করতে হয়, উপভোগ করতে হয়। মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে যাওয়া মানুষগুলো কিন্তু দূর থেকে আমাদেরকে আনন্দেই দেখতে চাই, আমাদের সুখে নিজেকে সুখী রাখতে চাই। শাওন ভাইয়াও তোমাকে সব সময় হাসি খুশিতে দেখতে চাইতো, হয়তো এখনো তাই চাই, কারণ শাওন ভাই যে তোমাকে বড্ড ভালোবাসে। হিয়া মুগ্ধভাবে শুনছে জেবার প্রত্যেকটা কথা। ছোট্ট বোনটা যে কখন এত বড় হয়ে গেল। আসলে জীবনের একটা বোন থাকা খুব বেশি প্রয়োজন। আতিকাদের বাসার সদর দরজায় পা রাখতেই হিয়া যেন টাসকি খেল। এটা কি হলো তার সাথে? আজকের দিনটা হিয়ার জন্য অনেক আনন্দময় হবে, তাই না আতিকা? নিজের চুলের ভাঁজ ঠিক করতে করতেই বলে আদি। আতিকা চিন্তিত সুরে বলে, সারাদিন তো ব্যস্ত রাখা হলো ওকে শাওনের শোক কাটিয়ে ওঠার জন্য, কিন্তু এখন আমার বুকের ভিতরই কাঁপাকাঁপি শুরু হয়েছে। আদি, ইয়া রেগে যাবে না তো? কেন? এতে রেগে যাওয়ার কি আছে? আমরা তো ওর ভালো থাকার জন্যই করতেছি যা করছি। তুমি বুঝতে পারতেছো না আদি, শাওনের মৃত্যুর মাত্র কয়েক মাস হলো, এরই মধ্যে আমরা ওর জন্মদিন পালনে এত কিছু করতেছি। তুমি কি জানো না হিয়া জন্মদিন পালন করা একদম পছন্দ করে না? শুধুমাত্র আয়ানের খুশির জন্যই হিয়া এত কিছু বানিয়েছে। আজ দেখো, আয়ান আরেকটু বড় হলে আয়ানের জন্মদিনেও সে কেক কাটতে দিবে না। তুমি একটু বেশি চিন্তা করতেছো আতিকা, চিন্তা বাদ দাও। হিয়া আসার সময় হয়েছে, নিজেকে সামলাও। আর শুনো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আতিকা, বলো। আজ তোমাকে খুব সুন্দর লাগছে আমার পরাণ পাখি। আতিকা লজ্জায় একটু লাজুক হেসে চলে যায় ড্রয়িং রুমে। মূলত ওকে একটু হাসি মুখে দেখার জন্যই এমন ভঙ্গিমা করে, কারণ এই কদিন যে ধকল দৌড়াদৌড়ি গেল, সে রেশ কাটানোর জন্য আদি কথাটা বলেছে। আদিও এক হাত পকেটে আর অন্য হাত দিয়ে চুল ঠিক করতে করতেই আতিকার পাশে গিয়ে দাঁড়ায়। সবাই মিলে হেয়ার আর জেবার জন্য অপেক্ষা করছে। আয়ান তো ভীষণ খুশি তার মাম্মামকে সে অনেকদিন পর তাদের বাসায় আসতে দেখবে বলে। হিয়াকে মাম্মাম বলেই সম্বোধন করে আয়ান, আর জেবাকে ছোট মাম্মাম। আতিকার বাসার সামনে দাঁড়িয়ে আছে হিয়া। শেষবার শাওনের সাথে আসা হয়েছিল এখানে। আঁখিচোড়া ভারী হয়ে এসেছে হিয়ার। কাঁদতে চেয়েও ঢোক গিলে ফেলে হিয়া। হঠাৎ মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে আসবে। যেখানে সে যাচ্ছে শাওনের স্মৃতি তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। চোখ জোড়া বন্ধ করে লম্বা শ্বাস ছেড়ে দেবার ঝিয়া হাত মুঠোয় ভরে সদর দরজা দিয়ে পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করতেই মাথার উপরে ফুলের বর্ষণ হতে লাগলো। প্রিয় ফুলের সুঘ্রাণে আলতো করে চোখ বুঝে নিঃশ্বাস টানছে হিয়া। জেবা খুশিতে কুটকুট করে হাসতেছে। আয়ান আর জেবা মজা করে লাফালাফি করতেছে ফ্লোরে ছড়িয়ে থাকা ফুলের ওপর। আয়ান তো ফ্লোর থেকে ফুল মুঠোয় ভরে হিয়ার কাছে গিয়ে বলে, বয়স 3 বছর হলেও কথা এখনো ভালো করে স্পষ্ট হয়নি আয়ানের। লেমন জুস হিয়ার ভীষণ পছন্দের। বড় একটা গ্লাসে লেমন জুস দিয়েছে আতিকা হিয়াকে। হিয়া বেশ চুপচাপ বসে বসে লেমন জুসে চুমুক দিচ্ছে। একের পর এক ভালোই লাগছে খেতে। এই মুহূর্তে আসলে এমন ঠান্ডা কিছুর প্রয়োজন ছিল তার। গলাটা যে শুকিয়ে আসছে কান্না আটকাতে গিয়ে। আজকের এই অনুষ্ঠানে বাহিরের কাউকে দাওয়াত করা হয়নি, সবাই ঘরেরই সদস্য। আতিকার পরিবারে স্বামী আর শাশুড়ি ছাড়া আর কেউ নেই। শ্বশুর মারা গিয়েছে বহু বছর হয়ে গিয়েছে। আরেকটা ছোট ননদ ছিল, সেও বিয়ে করে স্বামীর সাথে আমেরিকায় সেটেল। সব মিলিয়ে সুখের একটা সংসার গড়ে উঠেছে আতিকার। বিয়ের বয়স 5 হলেও এখনো নতুনত্ব ধরে রেখেছে তারা স্বামী স্ত্রী। আতিকা এখনো আদির চাহনি লজ্জা পায়, আর আদিও বেশ উপভোগ করে ব্যাপারটা। হিয়ার বাবা মা, জেবা, আতিকা, আদি ও ওর মা সবাই সোফায় বসে কথা বলছে, আর আয়ান তাদের পাশেই গাড়ি নিয়ে খেলা করছে। এত রকমের আলোচনা করছে সবাই, কিছুতেই মনোযোগ নেই হিয়ার। আনমনা হয়ে কি জানি ভাবছে সে। হঠাৎ কলিং বেলের শব্দেই ঘোর কাটে হিয়ার। আতিকা বেশ খুশি মনে সদর দরজার দিকে পা বাড়ায়। আতিকা দরজা খুলতেই দেখতে পায় সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। নাম তার ইফাজ।
দেখতে উজ্জ্বল শ্যামলা, চেহারাটা বেশ মায়াবী। আসসালামু আলাইকুম ভাবি। মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে বলে ইফাজ। আতিকাও হাসি মুখে বলে, ওয়ালাইকুম আসসালাম দেবু সাহেব, আসো পরিচয় করিয়ে দিই সবার সাথে। ইফাজ ঘরে প্রবেশ করতে আয়ান দৌড়ে এসে ওর কোলে উঠে যায়। দুজনেই বেশ মজা করছে। আয়ান খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইফাজের মুখ, মণ্ডল আর চুল। ছোট বাচ্চারা বুঝি এমনই হয়। চাপদারিগুলো 2 আঙ্গুলে ছুঁয়ে ছুঁয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে। আতিকা হাসতে হাসতে ওর বাবা মাকে বলে, জানো তোমরা, প্রতিবার ইফাজ এলে আয়ান এভাবেই ওকে দেখে। কি যে ভালো লাগে আয়নের ইফাজকে এভাবে দেখতে। ইফাজ আমার মামাতো দেবর, আমার মেজো মামা শ্বশুরের ছেলে। আমেরিকায় আমার ননদের বাসায় থেকে পড়াশোনা করছে, মাত্র 5-6 দিন হলো দেশে এসেছে। আতিকা শাশুড়ি বলে। ইফাজ, তুই এদিকে এসে বস। ইফাজও সুন্দর করে গিয়েই ফুপির পাশে বসে পড়ে। আতিকা আর এবার ইফাজের উদ্দেশ্যে বলে ওঠে, ইফাজ ভাই, এবার আমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমাকে, চলো। উনি আমার আব্বু আর ইনি আমার আম্মু জেপা, আমার ছোট বোন 10ম শ্রেণীতে পড়ে। আর হিয়া আমার মেজো বোন, অনার্স শেষ করেছে, বর্তমানে পড়াশোনা থেকে দূরে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। হিয়ার বাবা মায়ের উদ্দেশ্যে বলে হিফাজ। ওয়ালাইকুম আসসালাম। একসাথেই বলে ওঠে হিয়ার বাবা মা। ইফাজ একটা মুচকি হাসি দিয়ে জেবাকে উদ্দেশ্য করে বলে। হ্যালো কিউটি। জেবা একটুখানি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ইফাজ জেবার সালামের জবাব দিয়ে হিয়ার দিকে তাকায়। হিয়া নিচের দিকে তাকিয়ে আছে। ইফাজ লক্ষ্য করে হিয়া বেশ চুপচাপ সে আসার পর থেকে, তাই আতিকাকে বলে, ভাবি তোমার ওই মেজো বোনটা কি বোবা নাকি? আসার পর থেকে দেখছি এমন চুপটি মেরে বসে আছে, কোনো সমস্যা? না ভাই, তেমন কোনো সমস্যা না, তোমাকে পরে বলবো সব। চলো এবার কেক কাটা যায়। এটা বলে আতিকা কেক আনতে যায়। সবাই দাঁড়ায় সুন্দর করে কেক কাটার জন্য। হিয়ার মা হিয়াকে কেকের সামনে নিয়ে গিয়ে বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে মা। রাগ করিস না মা, অন্তত আজকে দিনটা সবাই অনেক আশা নিয়ে সব আয়োজন করেছে। মানে কি এসবের মা? আজ তো আয়নের জন্মদিন, তাই না? তাহলে আতিকা শান্ত কণ্ঠে বলে, আয়নের জন্মদিন সামনের মাসে, আজ তোর জন্মদিন। জানি তুই এসব পছন্দ করিস না, কিন্তু তোর এমন অবস্থা আমরা কেউ মেনে নিতে পারছি না রে বোন। তাই তোকে একটু স্বাভাবিক করার জন্য এই ছোট্ট আয়োজন। প্লিজ বোন, রেগে থাকিস না। দেখ আয়ন অপেক্ষা করছে কেক খাওয়ার জন্য। আয়ান হিয়ার কাছে এসে ওনা টেনে ধরে বলে, মামা তাড়াতাড়ি কেক কাটো না, আমি কেক খাবো। আয়ানের এমন আহ্লাদি কথায় গড়ে গেল হিয়ার ক্ষত বিক্ষত মন। কেক কেটে সবার আগে আয়ানের মুখেই দিল সে। ইফাজ শুধু দেখছে সব। হিয়ার এমন মন মরা থাকাটা কেমন সন্দেহ লাগছে ইফাজের কাছে। বেচারা সত্যটা না জেনেই অনেক উল্টাপাল্টা চিন্তা করে ফেলতেছে মনে মনে। একবার চিন্তা করে হয়তো ব্রেকআপ হয়েছে, আরেকবার চিন্তা করে হয়তো কেউ বকা দিয়েছে, নয়তো পাত্রপক্ষ দেখতে এসে পছন্দ করিনি বলে মন খারাপ। আবার চিন্তা করে, না, এত সুন্দর পরীর মতো একটা মেয়েকে অপছন্দ কেমনে করবে মানুষ? ইফা যখন এসব চিন্তায় মগ্ন, তখন আতিকে একটা বাটি ওর সামনে ধরে বলে, এত কৌতূহল কেন দেবজি? একটু ধৈর্য ধরে সব জানতে পারবে। নাও এবার কেক খেয়ে নাও। হিয়া কিন্তু বেশ মজা করে কেক বানাতে পারে। তুমি কেমনে বুঝলে ভাবি? আমি যে তোমার এই মোডি বোনের কথাই ভাবছিলাম। আতিকা একটু হাসল, তারপর বলল, প্রথমেই বলি, আমার বোন মুড দেখায় না মোটেও। তুমি ওর এমন চুপচাপ থাকার কারণ জানলে হয়তো চোখের পানি ধরে রাখতে পারবে না। তারপরে বলবো, তুমি যেভাবে ওর দিকে তাকিয়ে মনোযোগ সহকারে হা হয়ে আছো, যে কেউ বুঝবে তুমি ওর কথাই ভাবছিলে আর কি ভাবছিলে। এটা বলেই আতিকা চলে যায়। ইফাজ কেক খেয়ে হিয়ার পাশে গিয়ে সোফায় বসে। দুজনের মাঝখানে 1 হাত সমান জায়গা আছে। হিয়ার কোনো ধ্যান নেই যে তার পাশে কেউ একজনের অস্তিত্ব উপস্থিত হয়েছে। সে এক মনে মোবাইল দেখছে, আর মোবাইলের স্ক্রিনে শাওনের সাথে তার গত জন্মদিনে কাটানো কিছু স্মৃতি। ইফাজ একটু গলা খাকারি দিয়ে বলে, বয়ফ্রেন্ড নাকি? ব্রেকআপ হয়ে গিয়েছে নাকি অন্য কাহিনী? ইফাজের মুখে এমন কথা শুনে হিয়ার রাগ উঠে যায়। ইফাজ কি মিন করতে চেয়েছে তাই ভালো করে বুঝেছে হিয়া। রেগে গিয়ে হিয়া বসা থেকে উঠেই চোখ মুখ লাল করে রাগে ফুসতে ফুসতে বসা থেকে উঠে দাঁড়ায় হিয়া। শক্ত কণ্ঠে দাঁত খিচিয়ে বলে ওঠে, ছি, এত নিচু মন মানসিকতা আপনার! একটা ছেলে আর মেয়ের মাঝে কি শুধুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক থাকে? অন্য কোনো সম্পর্ক হতে পারে না? এত নিচু মনের মানুষ কেন আপনি? চিন্তা ভাবনা এত বাজে কেন আপনার? কখনো দেখেছেন পুরো পরিবারের সামনে বসে একটা মেয়েকে বয়ফ্রেন্ডের ছবি মোবাইল ফোনে বসে বসে দেখতে? এই যে দেখছেন আমার সাথে ছেলেটার নাম শাওন,
আমার অর্ধাঙ্গ, আমার শরীরের প্রতিটি রগে রগে এই এক পুরুষের চলাচল শুধু, আর বেঁচে থাকার শেষ সম্বল শুধু এই ছবিগুলো। কথাগুলো বলে মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে হিয়া। শেষ কথাটুকু বলতে চেয়ে রাগ যেন কোথাও গিয়েছে হারিয়ে, রাগ ভুলে বেদনায় ডুবে গিয়েছে হিয়া। আতিকা এসে হিয়াকে নিয়ে ওর রুমের দিকে চলে যায়। তাদের পিছু পিছু জেবাও যায়। হিয়ার বাবা মা আদির মায়ের সাথে ওনার রুমে ছিল, নয়তো হিয়ার বাবা না জানি রেগে গিয়ে ইফাজকে কি বলে বা করে বসতো। আতিকারা চলে যাওয়ার পর ইফাজ কেমন জানি থ মেরে গেছে, বোকা বোকা ভাব নিয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আদি এসে ইফাজের পিঠে জোরে এক থাপ্পড় দিয়ে বলে, কি করলি তুই এটা? ও মা, আমি কি করলাম? তোর শালিও আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, আবার তুইও মারতেছিস, ঘটনা কি রে? ছোটবেলা থেকেই তোর এই অতিরিক্ত কৌতূহল দেখে আসছে সব বিষয়ে, তবে মাঝে মাঝে একটু ভেবে চিন্তে কৌতূহল দেখাতে পারিস না? বেশি বেশি করে ফেলেছিস। তোকে আজকে দাওয়াত করাই ভুল হয়েছে আমার, সব পরিকল্পনা খারাপ করে দিলি। এবার আদির কথা ইফাজ কিছুটা কষ্ট অনুভব করেছে। এভাবে আদির কথা বলা মেনে নিতে না পেরে ইফাজ বলে, ঠিক আছে, আসবো না তোদের বাড়িতে আর, চলে যাচ্ছি, ভাবিকে বলে দিস। কথাটা বলে ইফাজ বেরিয়ে যায় ঘর থেকে। আদি ইফাজের পেছনে গিয়ে দ্রুত আটকায় ওকে, তারপর ছাদে নিয়ে গিয়ে বলে, শান্ত হ ভাই, বলছি সব। ইফাজ মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদি বুঝতে পেরেছে ইফাজ অনেকটাই কষ্ট পেয়েছে তার এমন কথায়, তাই সে আগেই বলে দেয়, দেখ ভাই, সরি এভাবে বলার জন্য তোকে, কিন্তু কি করব বল, আজ 6 মাস পর হিয়াকে তার রুম থেকে বের করতে পেরেছি। বিশ্বাস কর, হিয়া আজ 6 মাস পর ঘর থেকে বের হয়েছে, বাইরের আলো দেখেছে। এই 6টা মাস সে অন্ধকারে কাটিয়েছে, প্রয়োজন ছাড়া রুমের বাল্ব পর্যন্তও জ্বালায়নি। কেন, কি কারণে তোর শালি এমন দেবদাস হয়েছে? জামাই মারা গেছে টেছে নাকি ওই পেতনির? ইফাজ কিছুটা বিরক্তি নিয়েই বলে কথাটা। ঠিক তখনই ছাদে প্রবেশ করে হিয়া। ছাদের দরজায় পা রাখতে হিয়ার কর্ণকুহর হয় ইফাজের মুখ দিয়ে বের হওয়া এই রক্তমাখা বাক্যটি। ছাদের দরজায় দাঁড়িয়ে হিয়া ভাঙা গলায় বলে, ঠিক বলেছেন আপনি, আমার স্বামী মারা গিয়েছে। আমার শাওন নিজেকে লাশ বানিয়ে আমাকে প্রাণ দিয়ে গিয়েছে। সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার সময় শাওন আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, নয়তো আমি আজ তার সাথে তার পাশের কবরে থাকতাম। এতটা ভালোবেসেছিল সেই আমার স্বপ্নের পুরুষ আমাকে। কথাগুলো বলে হিয়া চলে যায় সেখান থেকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইফাজ। আদির চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে। ইফাজ যেন থ হয়ে গিয়েছে। ইফাজ ভাবতেও পারেনি হিয়ার বিয়ে হয়েছে, সে বিধবা হয়েছে এমন কিছু। শুধু সম্পর্কে বেআইন হয় বলে সে মজা করেই কথাগুলো বলেছে। এখন সত্যি ভীষণ খারাপ লাগছে হিয়ার জন্য ইফাজের। কিভাবে সে এমন হিয়ার সামনে গিয়ে দাঁড়াবে? ও যে হিয়াকে না জেনে অনেক আঘাত দিয়ে ফেলেছে। আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছে সে সব। আদি পাশ থেকেই বলল, এবার শান্তি হয়েছে? কৌতূহল শেষ হয়েছে? হলে নিচে আয়, সবাই অপেক্ষা করতেছে, রাত অনেক হয়েছে। আদি কথাগুলো বলেই চলে যায়। ইফাজ হিয়ার কথা ভেবে আফসোস করছে। ইস, মেয়েটা খুবই সুন্দর, দেখতে অবিকল পরীর মতো। মেয়েটার সাথে এমনটা না হলেও পারতো। খাবার টেবিলে সবাই চুপচাপ। ইফাজ চুপি চুপি আর চোখে তাকাচ্ছে হিয়ার দিকে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে নিজের কাছে ইফাজের। হিয়াকে দেখতে বেশ নিষ্পাপ লাগছে ইফাজের কাছে। এক লোকমা ভাত মুখে দিয়ে আতিকা হিয়াকে বলে, আজ রাতটা এখানে থেকে যা হিয়া, জেবাও থাকবে। না আপু, জেবা থাকলে থাকুক, আমি চলে যাব, ভালো লাগছে না শরীরটা। আসলে অনেক দিন পর সারা দিন এত খাটুনি করেছি তো, তাই ক্লান্ত লাগতেছে। তাই তো বলছি, আজকের রাতটা এখানে থেকে যা, জার্নি করলে আরো খারাপ লাগবে। না আপু, আরেকদিন আসবো। খাবার খেয়ে উঠে সবাই সোফায় বসেছে গিয়ে। হেল্পিং হ্যান্ড এসে তাদের সবাইকে আইসক্রিম দিয়ে যায়। হিয়া এক চামচ আইসক্রিম মুখে নিতেই ওর ফোনে রিংটন বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখে ওর শাশুড়ি মায়ের নাম্বার থেকে কল আসছে। অনেকগুলো দিন পরে শাশুড়ি মায়ের কল পেয়ে দ্রুত রিসিভ করে হিয়া। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি মা, ভালো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমার মা বাবা সবাই কেমন আছে? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার শরীর কেমন এখন? আসলে মা, কিছু মনে করবেন না, মন মানসিকতা ভালো নেই, তাই আপনাদের একটু খোঁজ খবর নিতে পারি না। রাগ করবেন না প্লিজ এই অভাগের সাথে। আরে পাগলি মা আমার, রাগ করে থাকলে কি আর কল দিতাম? তাছাড়া তোমার মা বাবার সাথে সবসময় কথা হয় আমার। একটা কথা বলি তোমায় আজ, মা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা মা, ঠিক আছে, বলুন আপনি। জীবন একটাই, আমাদের এই এক জীবনে
অনেক মানুষ আসবে যাবে, কিন্তু জীবন কারোর জন্যই থেমে থাকে না। তোমার পুরো জীবন এখনো পড়ে আছে। কে কত বছর বাঁচবে, কার কতদিন হায়াত, কেউই জানেন না। যে যাওয়ার ছিল সে চলে গিয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে, কিন্তু যে বেঁচে আছে তারও তো অধিকার আছে বাঁচার মতো বাঁচার। তাই বলছি কি মা, নিজেকে সামলিয়ে সামনের দিকে আগাও, উপভোগ করো জীবনটাকে। এভাবে একটা ফুলকে পানিবিহীন রেখে শুকিয়ে ফেলো না। আমার ছেলে কিন্তু সবসময় তোমার মুখে হাসি দেখতে চাইতো। তোমার মন খারাপ আমার ছেলে সহ্য করতে পারতো না। শাওনের কথা চিন্তা করে হলেও মা নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনো। দোয়া করি যেন শাওনের থেকে বেশি ভালোবাসতে পারে তোমায় এমন কেউ আসুক তোমার জীবনে। ভালো থেকো। শাশুড়ির সাথে কথা বলে হিয়া বারান্দার দিকে পা বাড়ায়। সবার সামনে সে অঝোর ধারায় বৃষ্টি নামাতে পারবে না। সে প্রায় অনেকক্ষণ ধরে পর জেবা আসে। আপু চলো, আমরা চলে যাচ্ছি, রাত 12টা বাজতে চললো যে। হিয়া ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সবাই বের হয়ে গিয়েছে ঘর থেকে। আতিকা আর আদি ওদের এগিয়ে দিতেই বের হয়েছে ঘর থেকে, সাথে ইফাজও বের হয়েছে। গাড়িতে ওঠার সময় ইফাজ গাড়ির দরজা খুলে দেওয়ার ভান করে হিয়ার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। হিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। বালিশের নিচে রেখেছে চিরকুটটা। মনে মনে ভাবছে সে ইফাজ কেন ওকে চিরকুট দিল আর কি বা লেখা আছে এই চিরকুটে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় হিয়া। অন্যদিকে কিছুতেই ঘুম ধরছে না ইফাজের। আয়ান আজ ইফাজের সাথেই ঘুমিয়েছে। আয়ানকে ঘুমিয়ে রেখে ইফাজ বারান্দায় চলে যায়। একটা চেয়ার নিয়ে গিয়ে রুম থেকে বসে সে সেখানে। চারটাও আজ যেন মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলছে। বড্ড মায়া লাগছে হিয়ার জন্য ইফাজের হৃদয় জুড়ে। চাঁদ দেখছে আর হিয়ার কথা ভাবছে সে। চিরকুটটা খুলে দেখেছে কি মেয়েটা নাকি এত যত্নে লেখা চিরকুটটা ঠাঁই পেয়েছে রাস্তার পাশে কোনো এক ডাস্টবিনে। ভুল তো মানুষই করে, আর আমিও একজন মানুষ, নয়তো কোনো অন্য প্রাণী। যেহেতু আমিও মানুষ, আপনিও মানুষ, সেহেতু এইটুকু ভুলের জন্য তো ক্ষমা করাই যায় আমাকে, তাই না? আসলে আমি একটু এরকমই, সব কিছুতে একদম বেশি বেশি করে ফেলি, এই আর কি। দেখেন, সামান্য সরি লেখার জন্য ছোট্ট চিরকুট লিখতে গিয়ে রচনা লিখে ফেলতেছি এখন। যাই হোক, আমি সত্যি ভীষণ দুঃখিত আপনার সাথে এমনভাবে কথা বলার জন্য। আমি লজ্জিত আপনার কাটা গায়ে নুনের ছিটা দিতে আমি চাইনি। আমি সত্যি ভাবতে পারিনি আপনার জীবনে এমন একটা কালো অধ্যায় থাকতে পারে। ক্ষমা করে দিবেন প্লিজ। লেখাটুকু পড়ে হিয়া লম্বা একটা শ্বাস নিল। ছেলেটা আসলেই সরল মনের একজন মানুষ, মনে মনে বলে হিয়া। সকালে ঘুম থেকে উঠতে হিয়ার কেন জানি আগ্রহ হলো চিরকুটটা একবার খুলে দেখার। আছোয়া হয়ে বসে ভাবছে হিয়া, জীবনটা এমন না হয়ে অন্যরকম মতো হতে পারত। সব চাওয়া এক জীবনে আসলে পূরণ হয় না। পূর্ণতা পেয়েও জীবনটা সাজানো থেকে হুট করেই এলোমেলো হয়ে গেল সম্পূর্ণটা। আপু আজ নাকি বড় আপু, দুলা ভাই সবাই মিলে চিড়িয়াখানায় যাবে। আমাকে আর তোমাকেও তৈরি হয়ে থাকতে বলেছে। তুই চলে যা, ওদের সাথে আমার ইচ্ছে করছে না। কথাটা বলেই হিয়া ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে চেয়ে ভাবছে, ভালোবাসা এত যন্ত্রণা কেন? কেন পেয়েও হারিয়ে আজ শূন্য হাতে দাঁড়িয়ে আমি পথের ধারে? ডাইনিংয়ে বসে নুডলস খাচ্ছে হিয়া। সকালের নাস্তায় আজ হিয়ার পছন্দের নুডলস রান্না করেছেন আমিনা বেগম। গরম গরম ধোয়া ওঠা নুডলস খেতে খেতে হিয়া তার মাকে বলে, মা আমি একটু ওই বাড়িতে যেতে চাই, কিছু জিনিস আছে আমার ওখানে, সেগুলো আনতে হবে। হিয়া শাওনদের বাসায় যাওয়ার কথা বলেছে। আমিনা বেগম একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোর সাথে। তুই বরং আজ আতিকাদের সাথে চিড়িয়াখানা থেকে ঘুরে আয়। আগামীকাল যাব তো শ্বশুর বাড়ি। নরম কণ্ঠে বলে হিয়া। আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না মা। একটু ঘুরে আয় সবার সাথে মা, ভালো লাগবে। হিয়া আর কথা বাড়ায় না মায়ের সাথে। খাওয়া শেষ করে রুমে যেয়ে দেখে জেবা তৈরি হয়ে বসে আছে। হিয়া আলমারি খুলে একটা হলুদ রঙের শাড়ি বের করে, তার সাথে গাঢ় নীল রঙের একটা হিজাব বের করে। জেবা বুঝতে পেরেছে হিয়া তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হতে যাচ্ছে। তাই হিয়া ওয়াশরুমে কাপড় চেঞ্জ করার জন্য যাওয়ার সাথে সাথেই জেবা আতিকাকে কল করে দেয়। আতিকা আদিকে ডেকে বলে, শুনছো, হিয়া যাওয়ার জন্য তৈরি হচ্ছে, জেবা ফোন করেছে, চলো এবার আমরাও তৈরি হইনি। আতিকার এতক্ষণ জেবার ফোন কলের জন্যই অপেক্ষা করতেছিল তৈরি না হয়ে। আয়ান চলে গিয়েছে ইফাজের সাথে তৈরি হবে বলে। ইফাজ দেশে আসলে আয়ান ওকে ছাড়া আর কিছুই বোঝে না। প্রতি 6 মাস পর পর ইফাজ দেশে আসে আর সবটুকু সময় আয়ানকে দেয়। তাই আয়ান ও ইফাজের অভ্যাস হয়ে গিয়েছে। আতিকা হিজাবে পিন লাগাতে লাগাতে বলে,
আদি একটা কথা বলি, কিছু মনে করবে না তো তুমি আবার? আরে তুমি এভাবে বলছো কেন? কি বলবো বলো? বিয়ের এত বছর পরেও তুমি সেই প্রথমের প্রিয়তমা রয়ে গিয়েছো এখনো। এত ভালো সাজা কিন্তু মেয়েদেরকে মানায় না, বুঝলে সোনা? কি আমি ভালো সাজতেছি? তাহলে কি তুমি বোঝাতে চাচ্ছ আমি খারাপ? কথাটা বলেই আতিকা মুখ ফোলায়। আদি থেকে 2 হাত দূরেই সরে গিয়ে ঠোঁট ফুলিয়ে কথাগুলো বলে আতিকা। রাগ করলে আতিকা সবসময় এরকমটা করে। আদি থেকে ঠিক 2 হাত দূরেই সরে যাবে, তারপর ফুফাবে। আদি মুচকে হাসে। আতিকার পাশে গিয়ে ওর 2 বাহু আলতো করে ধরেই বুকের সাথে মিশিয়ে নেয়। চোখ বন্ধ করে আতিকা। আদির বুকের উষ্ণতা যেন নেশা থেকেও বড় নেশা লাগে আতিকার কাছে। এক জীবনে যেন এই মধু নেশা কাটবে না কখনো আতিকার। আদি, আতিকা, আয়ান, ইফাজ দাঁড়িয়ে আছে হিয়াদের বাসার সামনে, অপেক্ষা করছে হিয়ার যেবার জন্য। হিয়ারা বের হলে সবাই মিলে গাড়িতে ওঠে। এবার আয়ান ইফাজের থেকে চলে যায় হিয়ার কাছে। গাড়িতে হিয়ার কোলে বসবে বলে বায়না ধরে আয়ান। আয়ান হিয়ার কোলে গিয়ে বসতে ইফাজ চোখ বাঁকিয়ে তাকায় হিয়ার দিকে। হিয়া সেটা লক্ষ্য করতে মুচকি একটা হাসি দেয়। জেবা খেয়াল করে হিয়ার হাসিটা, যেহেতু দুজন পাশাপাশি বসেছে। জেবার মনে হয়েছে যেন কত যুগ বাদে হিয়ার মুখে সে হাসির রেখা দেখেছে। আর মাত্র 5 মিনিট বাকি তারা তাদের গন্তব্যে পৌঁছাতে। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে সবাই। আদি আর ইফাজ গিয়েছে টিকিট আনার জন্য। টিকিট এনে সবারটা সবাইকে দিয়ে দেয় ইফাজ, শুধু হিয়ারটা না দিয়ে নিজের হাতে রেখে দেয় ইফাজ। একে একে সবাই টিকিট দেখিয়ে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেছে। হিয়া আর চোখে তাকায় ইফাজের দিকে। ইফাজ ভাব নিয়ে ভেতরে যেতে নিলেই হিয়া কটমট করে বলে ওঠে, আমার টিকিট দিয়ে যান। ইফাজ মনে মনে একটুখানি খুশি হয়, কারণ এটাই চেয়েছিল যে হিয়া নিজ থেকে ওর সাথে কথা বলবে, তা যে কোনো কথাই হোক না কেন। ইফাজ টিকিট 2টা কেটেই দাঁড়িয়ে থাকা দারোয়ানকে দেখিয়ে বলে, আমাদের দুজনের টিকিট। হিয়া মুগ্ধ হয়ে দৃষ্টি নিক্ষেপ করে ইফাজের দিকে। ইফাজ সেটা খেয়াল না করে হিয়াকে বলে, চলুন। দুজন ভেতরে প্রবেশ করতে করতেই বাকিরা সবাই এগিয়ে গিয়েছে সামনে। হিয়া চুপচাপ হাঁটছে আর পর্যবেক্ষণ করছে চিড়িয়াখানার সব পশু পাখি জীবজন্তু। হাঁটতে হাঁটতেই ডান পাশে তাকাতেই হিয়া দেখে 2টো ময়ূর। এর আগে কখনো ময়ূর দেখেনি সে চিড়িয়াখানায়। এক ছুটে এসে সেদিকে চলে যায়। ইফাজ পকেটে হাত দিয়ে ভাব নিয়ে হিয়ার পেছন পেছন যায়। ইস, কত সুন্দর ময়ূর দুটো! কেন এইভাবে খাঁচায় রাখতে হলো এই অবুঝ প্রাণীগুলোকে? এত সৌন্দর্য ছড়িয়ে আছে এদের মাঝে, একটুও কি মায়া হয় না? একদিন এই ময়ূরগুলোর দিকে তাকিয়ে বলল কথাগুলো হিয়া। পাশ থেকে ইফাজ বলে ওঠে, কিন্তু আমি যে চাই এই ময়ূরগুলোর মতো করে আমার মনের খাঁচায় বন্দি করতে আমার অজানা কোনো এক স্বপ্নের রানীকে। হিয়া একটু অবাক হলো ইফাজের কথায়। হঠাৎ ইফাজ কেন ওকে এমন কথা বলল সেটা ভেবে চোখ বুঝে লম্বা একটা শ্বাস ছেড়ে হিয়া বলে, আমার সমস্ত ভালোবাসা ঘিরে সবসময় একজন ছিল, আছে, থাকবে। একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। আমি চাই না আমার সেই ভালোবাসায় কেউ ভাগ বসাক। তাই বলছি, সাবধান, চান্স নেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। কথাগুলো বলেই হিয়া সবার কাছে চলে যায়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য খাঁচায় সিংহ, ভাগ এগুলো পর্যবেক্ষণ করছিল আর আয়ানের প্রশ্নের জবাব দিচ্ছিল। পিচ্ছিটা জেবাকে পাগল বানিয়ে দিচ্ছিল পশু পাখি জীবজন্তু নিয়ে প্রশ্ন করতে করতে। প্রায় বিকেল হয়ে এলো। জেবা আর আয়ানের বেশ ক্ষুধা লেগেছে, তাই সবাই চিড়িয়াখানা থেকে বের হয়ে ভালো একটা রেস্তোরাঁ খুঁজতেছিল। ইফাজ আদিকে বলল, এখানে পাশে বন্ধুর রেস্তোরাঁ আছে, সেখানে মোটামুটি সবই পাওয়া যায় এবং খাবারের মানও ভালো। তারপর সবাই মিলে সেই রেস্তোরাঁয় যায় আর সবার জন্য খিচুড়ি, ডিম ভাজি, ভুনা মাছ, চিকেন ফ্রাই আর বিভিন্ন রকম ভর্তার আইটেম অর্ডার করেন। খাবার আসতে আসতে হিয়া চারপাশের ভিউটা উপভোগ করতেছিল। রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, ভালো লেগেছে হিয়ার। হাঁটতে হাঁটতে হিয়া কেউ একজনকে দেখলো। মুহূর্তেই হিয়ার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। হিয়া দ্রুত পা বাড়িয়ে সেদিকে যায়। মানুষটার পেছন থেকে বলে, তুমি বেঁচে আছো? দূর থেকে ইফাজ সবটা দেখছে। ইফাজও পা বাড়ায় তাদের দিকে। জি, আপনাকে তো চিনলাম না আপু। না, সরি, ভুল হয়েছে আমার। আচ্ছা আপু, সমস্যা নেই। কিছু একটা বলেই চলে যায় সেই অচেনা মানুষটা। হিয়ার মন খারাপ হয়ে যায়। পেছনের চুলের ভাঁজ দেখে হিয়া অন্য একজনকে শাওন ভেবে বসেছিল। শাওনের চুলের মতোই অবয়ব, চুলের ভাঁজ অচেনা মানুষটার। চোখের কোণের জল মুছে ঘুরতেই দেখে ইফাজ ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে। ইফাজকে দেখে ও পাশ কেটে চলে যেতে নিলেই সে উচ্চারণ করে, অতীতকে অতীতের মতো ছেড়ে দিতে হয়, নয়তো জীবনের শূন্যস্থান কখনোই পূর্ণতা পাবে না। অতীত সবার জীবনেই থাকে,
মেনে নিয়ে মানিয়ে নিলেই জীবন সুন্দর। হিয়া মনোযোগ দিয়ে শ্রবণ করে ইফাজের বলা প্রত্যেকটা শব্দচয়ন। কিন্তু ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা মুখে বলে দেওয়া কথার মতো সহজ নয়। ইফাজ গিয়ে সবার সাথে বসে, হিয়াও যায়। খাবার আসতেই আয়ান নেচে ওঠে। হিয়ার মতো আয়ানেরও বেশ পছন্দ খিচুড়ি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। হিয়া ভাবছে তার পাশে এই মুহূর্তে শাওন থাকলে অন্যরকম স্মৃতি হয়ে থাকতো মুহূর্তটা। আজ 4 দিন হয়ে গেছে হিয়া যাবে যাবে বলতেছে শাওনদের বাসায়, কিন্তু কিছুতেই যেতে পারছে না। কারণ সেদিন চিড়িয়াখানা থেকে ফেরার পর থেকে সর্দি জ্বর হিয়ার। যেবারও কাশি আর ওর বাবা মাও কিছুটা অসুস্থ। শীতের আগমন হতে না হতেই পরিবারের সকলে একসাথে অসুস্থ হয়ে পড়েছে। আতিকা আজ আসতেছে তাদের দেখতে। ওর বাবা মা এখন একটু সুস্থ হলেও হিয়ার সর্দি আর যেবার কাশি কমছে না একটুও। আতিকের সাথে ইফাজও আসবে বলেই জানিয়েছে, তাই আমেনা বেগম নাস্তা বানানোয় ব্যস্ত। হিয়াও যতটুকু পারছে হেল্প করছে তার মাকে। যেবাও এসে বায়না ধরেছে সেও হেল্প করবে, তাই তাকে লাগিয়ে দিয়েছে সালাদ বানানোর কাজে। বসে বসে শসা, পেঁয়াজ, মরিচ, টমেটো এসব কাটছে সে, আর ফোনে রিলস ভিডিও দেখছে। সব কাজ শেষ করে হিয়া শাওয়ার নিতে চলে যায়। যেবা বসে বসে ভাবছে, ইফাজ ভাইয়া সবসময়ই আতিকাদের পাশে কেন থাকে? নিজের কি বাসা নেই ভাইয়ার? সবসময় কেন সব জায়গায় যেতে হবে আতিকা আপুর সাথে ওনাকে? আজকেই জিজ্ঞেস করবো আমি এই কথাটা। এসব ভাবতে ভাবতে বেচারি ভর দুপুরে ঘুমিয়ে গেছে। ছোট মাথায় কত চিন্তা। আতিকারা আসতেই তাদেরকে শরবত দেওয়া হয়। যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই আর নাস্তা বেশি কিছু দেয়নি, ভাত খেয়ে নিবে সবাই বসে। তাই যেবা ওর মাকে প্রশ্ন করে, মা, এতগুলো যে নাস্তা বানিয়েছো ওগুলো খেতে দেবে না? সবাই কুটকুট করে হেসে ওঠে। বেশ পাকনা পাকনা কথা বলে ইদানিং যেবা। ক্লাস 10-এর মেয়ে কিন্তু এতটাও ছোট না। যেবা হা হয়ে থেকে বলে, যা বাবা, আমি এবার হাসার মতো কি বললাম? হিয়াও চিন্তা করে, আসলে তো যেবা তো হাসার মতো কথা বলেনি। তখনই হিয়ার চিন্তা ভেদ করে আমেনা বেগমের কণ্ঠে, হাসির কথা বলছিস তাই হাসছে সবাই। দেখছিস তো টেবিলে দুপুরের খাবার দেওয়া হয়ে গিয়েছে। ভাতের সময় বাঙালিকে নাস্তা করা মানায় না বোকা মেয়ে আমার। ভাতের টেবিলে আয়ান বায়না ধরেছে সে হিয়ার হাতে খাবে। হিয়াও বেশ যত্ন করে আয়ানকে খাইয়ে দিচ্ছে। পোলাও, রোস্ট বেশ পছন্দ আয়ানের। ইফাজের প্লেটে তরকারি দিয়ে ভরিয়ে দিয়েছে আমেনা বেগম। আতিকার শাশুড়ির বেশ ভালো লাগছে আমেনা বেগমের ইফাজের প্রতি এত আন্তরিকতা দেখে। ইফাজও বেশ মনে ভরে আজ যেন খাচ্ছে। এত ভালো লাগছে ইফাজের এই বাড়িতে এসে, সে বলে বোঝাতে পারবে না কাউকে। আদিকে চুপি চুপি ইফাজ বলে, বেটা, তোর শাশুড়ির হাতের রান্নায় তো জাদু আছে রে বস। আদি হাসে। ইফাজ এমন খুশি দেখে আতিকারও ভালো লাগছে। এবার কয়েক মাস থাকবে ইফাজ দেশে, তারপর আবার চলে যাবে সেই প্রবাসে। এবার গিয়ে চাকরি নিবে সেই দেশে আসার। তারপর আর কখন আসবে জানা নেই কারো। খাওয়া দাওয়া শেষ করে সবাই সোফার রুমে বসে আছে। ইফাজ ঘুরে ঘুরে দেখছে পুরো বাড়ি। খুব সুন্দর সাজানো গোছানো এক পরিপূর্ণ বাড়ি বললেই চলে। সৌন্দর্যের কোনো কমতি নেই এই বাড়িতে। বাড়ির নামটা যেন আরো বেশি আকর্ষণ করেছে ইফাজকে। আহিজে বাড়ির নাম। অদ্ভুত এই নাম এই বাড়ির। হাঁটতে হাঁটতে ঘরের দক্ষিণ পাশে চলে যায় ইফাজ। আশার দক্ষিণে বসে রয়েছে এক বিশাল বারান্দা। বারান্দায় দাঁড়িয়ে হিয়া বাগান বিলাস করতেছিল। এই বারান্দা থেকেই পুরো বাগানটা বেশ উপভোগ করা যায়। হরেক রকম ফুলে ফুলে সাজানো এই বাগান। আহি যে, এটা কেমন নাম গো? কে রেখেছে এই অদ্ভুত নাম এত সুন্দর এই বাড়ির? হঠাৎ কারো কণ্ঠস্বরে চমকে ওঠে হিয়া। পেছনে ফিরতেই দেখে ইফাজ দাঁড়িয়ে। 2 হাত পকেটে গুজে হিউ স্টাইলে দাঁড়িয়েছে ইফাজ। হিয়া সাথে সাথেই চোখ নামিয়ে নেয় ইফাজের দিক থেকে। কেন জানি ইফাজের দিকে তাকালেই মুগ্ধতা ছড়ায়। একটু অবাক করা কণ্ঠে বলে ওঠে হিয়া, আপনি এখানে? পুরো বাড়িটা একটু পর্যবেক্ষণ করছিলাম হেঁটে হেঁটে। বেশ সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি পরিবেশ, ভালো লাগছে। তা বললেন না যে বাড়িটার নাম আহিজে কেন? আহিজে, আতিকা, হিয়া, জেবা, আমাদের 3 বোনের নাম মিলিয়ে আহিজে। সুন্দর না? অনিন্দ সুন্দর। হিয়া আবারও চুপ, বাগানের দিকে তাকিয়ে আছে। ইফাজ একটু গলা খাকারি দিয়ে প্রশ্ন করে হিয়াকে, আচ্ছা, আপনি কি ফুল খুব বেশি ভালোবাসেন? জি, অনেক ভালোবাসি। ফুল ভালোবাসে না এমন মানুষও কি আছে? ফুল সবাই ভালোবাসে, আপনি বাসেন না? ভালোবাসতাম, কিন্তু নিয়তি আমাকে পাথর বানিয়ে দিয়েছে। পাথরের বুকে যেমন কখনো ফুল ফুটে না, আমিও ঠিক তেমনই। কোনো কিছুই আর ভালোবাসতে ইচ্ছে হয় না। তবে ফুল আমার মায়েরও বেশ পছন্দ ছিল, আমিও পছন্দ করতাম ফুল। তবে ফুল নামটাই আমার কাছে ঘৃণিত এখন বর্তমানে।
কথাগুলো বলেই মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে ইফাজ। হিয়া ভাবে কি এমন কারণ হতে পারে ফুল নাম ঘৃণা করার। এমন হাস্যোজ্জ্বল একটা ছেলের জীবনেও যে বেদনাদায়ক এমন এক কঠিন অতীত লুকিয়ে থাকতে পারে জানা নেই হিয়ার। হিয়া আমতা করে বলে, কষ্ট পাবেন না আপনি। আমি জানি না আপনার জীবনে কিসের অভাব, তবে এইটুকু বলতে পারি আল্লাহর উপর ভরসা রাখলে সব ঠিক হয়ে যাবে একদিন। মন খারাপ সরিয়ে রেখে উচ্চস্বরে হেসে ওঠে ইফাজ, বলে, আরে না না, কিসের অভাব? আল্লাহর রহমতে সব আছে আমার। কিন্তু জানেন, শুধু একটা শূন্যস্থান এখনো খালি রেখে দিয়েছেন বিধাতা। অধিক আগ্রহী জিজ্ঞেস করে হিয়া। কি সেটা? টুকটুকে একটা লাল রঙা বউ, যে হবে আমার সকালের অ্যালার্ম ঘড়ি, দুপুরের টিফিন রেডি করে দেওয়ার মানুষ, রাতে একসাথে ডিনার করার সঙ্গে, আর একজন ভালো বন্ধু যার সাথে কাটিয়ে দেওয়া যায় অনন্তকাল। হিয়া আর কিছু না বলেই চলে যায় সেখান থেকে। ইফাজ বুঝল না হিয়া কেন চলে গিয়েছে, এতটাই বোকা ছেলেটা। হিয়া চলে যাওয়ার পর ইফাজ খেয়াল করে বারান্দার দেওয়ালে টাঙানো একটা রঙিন ঘুড়ি, আর সেখানে লেখা আছে, জীবনের সব সুখ মরীচিকা, তুমি বিহীন আমার। এইভাবে একা করে যখন যাবেই চলে, তবে কেন এতটা ভালোবেসেছিলে? একটু কম ভালোবাসলে কি ক্ষতি হয়ে যেত? মনে আছে কি, এই ঘুড়িটার কারণেই আমাদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম, বিয়ে। খুব যত্নে রাখবো এই ঘুড়ি, আমাদের প্রথম আলাপের স্মৃতি। ইফাজের আর বুঝতে বাকি নেই যে এই ঘুড়িটা যে হিয়ার। খুব যত্ন করে হিয়া লিখে রেখেছে লেখাগুলো। হিয়ার সবকিছুতেই ইফাজের ভালো লাগে কেন জানি। হাতের লেখাটাও অনিন্দ সুন্দর। শাওনকে হিংসা হয় ইফাজের। পৃথিবীতে না থেকেও কত যত্ন ভালোবাসা, আর সে বেঁচে থেকেও ওর কেউই নেই। আপনি এখানে কি করছেন? হঠাৎ কারো কণ্ঠস্বরে ভাবনার ছেদক হয় ইফাজের। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে ইফাজ বলে, কেন এখানে আসা কি নিষেধ, পিচ্চি বেআইন? ঠাট্টা করে বলে ইফাজ। যেবার রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকায় ইফাজের দিকে আর বলে, দেখতে পিচি লাগলেও আমি মোটেও পিচি না। এই বছর এসএসসি দিব। ইফাজ হাসে যেবার বাচ্চা বাচ্চা কথায় আর বলে, তোমাদের বাড়িটা খুব সুন্দর। প্রথমবার এসেছি তো, তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি। চলেন এবার নাস্তা করতে, সবাই অপেক্ষা করছেন। দুষ্টুমি করে জিজ্ঞেস করে ইফাজ। তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? আপু বলেছে। এটা বলে মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে গটগট পা ফেলে চলে যায় জেবা। ইফাজ বুঝতে পারে না জেবা তার সাথে কেন এমন অদ্ভুত আচরণ করে। সে কি আমাকে দেখতে পারে না? আবার চরিত্রকে এতটাই বাজে। নাস্তার টেবিলে বসে ইফাজ অবাক। কত রকমের নাস্তা যে বানিয়েছে আমেনা বেগম। ইফাজ শুধু হা হয়ে দেখছে। আমেনা বেগম নিজে ইফাজের হাতে খাবারের প্লেট তুলে দিয়ে বলে, খাও বাবা, প্রথমবার আসছো, অথচ আমি তাড়াহুড়ো করে তেমন কিছু আয়োজন করতে পারিনি। পরের বার আমি সব কিছু তৈরি করে রেখে তারপর তোমাকে দাওয়াত করব, কেমন? কি বলেন আন্টি, এত কিছুর পরেও আপনি বলছেন কিছুই করতে পারেননি? সত্যি অনেকটা অবাক হলাম আমি। ইফাজের কথায় আমেনা বেগম হাসছে। ইফাজ খাচ্ছে আর খাওয়ার ফাঁকে ফাঁকে কোনা চোখে দেখছে হিয়াকে। হয়তোবা হিয়াকে তার অনেক মনে ধরেছে, নিজের করে পেতে তার অনেক ইচ্ছে করছে। হিয়া আয়ানকে ফালুদা খাইয়ে দিচ্ছিল, আর আয়ান বায়না ধরেছে হালিম খাওয়ার জন্য। ঝাল একটু বেশি পছন্দ আয়ানের। ইফাজ মুগ্ধ নয়নে দেখছে হিয়াকে, কিন্তু হিয়া মোটেও খেয়াল করেনি সেটা। পুরোটা সময় ইফাজের দৃষ্টি ছিল হিয়ার দিকে। সন্ধ্যা হয়ে আসছে, আতিকারা চলে যাবে, কিন্তু আয়ান যেতে চাচ্ছে না। আয়ান হিয়ার সাথে থাকার জন্য বায়না ধরেছে। অবশেষে আয়ানকে রেখে সবাই চলে গিয়েছে। ইফাজ যাওয়ার সময় বারবার হিয়ার দিকে তাকাচ্ছিল, কিন্তু হিয়া তা একবারও লক্ষ্য করেনি। ইফাজের মন খারাপ হয়েছে, কারণ হিয়া ওর দিকে এক পলকের জন্য দৃষ্টি দেয়নি বলে। কষ্ট পেয়েছে বেচারা অল্প অল্প। বাসায় এসে আদি ফ্রেশ হয়ে ছাদের দিকে যায়। ছাদে গিয়ে দেখে ইফাজ সেখানে আগে থেকেই উপস্থিত। আদি ইফাজের পেছনে গিয়ে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, কি রে সিঙ্গেল মামা, কি করছিস এখানে? তারা গুনছি, তুইও আয় আমার সাথে। আমি কেন শুধু শুধু সিঙ্গেলদের কাজ করতে যাব? বউ আছে আমার, রোমান্স করব জ্যোৎস্না রাতে। তো যা রোমান্স কর, আমায় কেন বিরক্ত করিস? আচ্ছা বাদ দে, তুই তারা গুনছিস না আমি জানি। এইবার বল কি ভাবতেছিস আকাশের দিকে এভাবে দৃষ্টি নিক্ষেপ করে? ভাবতেছি এবার আমারও হয়তো দরকার। কি দরকার? জ্যোৎস্না রাতে রোমান্স করার সঙ্গী। ইফাজের কথা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে আদি। তখনই তাদের দিকে এগিয়ে আসতে আসতে আতিকা বলে, এভাবে হাসার কি আছে? ঠিকই তো বলেছি ইফাজ ভাই। আমি ভাবতেছি এবার বিদেশ যাওয়ার আগে ইফাজ ভাইকে বিয়ে করে বউ সহ পাঠাবো। জবে জয়েন্ট করলে কবে না কবে আবার আসে দেশে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আম্মুর সাথে কথা বলবো। তোমার কি কোনো পছন্দ আছে ইফাজ ভাই? ইফাজকে কথাটা জিজ্ঞেস করতে সে লজ্জায় মাথা নিচু করে।
আজ প্রথম ইফাজকে এভাবে লজ্জা পেতে দেখেছে আতিকা। আতিকার আর বুঝতে বাকি নেই যে ইফাজ কাউকে পছন্দ করে। আদি ইফাজের উদ্দেশ্যে বলে, আরে বেটা, মেয়ে মানুষের মতো এত ঢং না করে বল কাকে পছন্দ করিস, মেয়ে কি করে, বাড়ি কই? আতিকা রাগী চোখে তাকায় আদির দিকে। আদি আমতা আমতা করে বলে, আরে তুমি আবার রেগে যাচ্ছ কেন? আমি তো সব মেয়েদের কথা বলি নাই। আমার বউ তো নেকামি কাকে বলে সেটাও জানে না। এটা বলতেই আতিকা আদিকে হালকা হাতে একটা থাপ্পড় দেয় পিঠে। আদি দুষ্টমি করে বলে, আউ, হাড় ভেঙে গিয়েছে রে আমার, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা রে ইফাজ আমায়। আতিকা আর ইফাজ দুজনেই দুজনের দিকে তাকিয়ে কুটকুট করে হাসতে থাকে আদি ড্রামা দেখে। এসবের মাঝেই সেদিন আর জানতে পারেনি আতিকা যে ইফারের বুক পাঁজরের সেই ভাগ্যবতী রমণীর কথা। সকালে হিয়ার ঘুম ভাঙতেই তার ওষ্ঠদয় হেসে ওঠে নিজ দায়িত্বে। আজকের সকালটা বিশেষ একটা সকাল হিয়ার জন্যে। হিয়ার আজকের চেহারায় নেই কোনো শোক বা বেদনার চিহ্ন, কারণ হায়ান হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে আর আয়ানের ঘুমন্ত মুখমণ্ডলটা হিয়াকে বেশ আনন্দিত করেছে। আয়ান সাথে থাকলে হিয়া যেন জীবনের সব যন্ত্রণা ভুলে থাকে। তাই সবাই আরো বেশি করে আয়ানকে হিয়ার সাথে মিশতে সাহায্য করে। হিয়া মনে মনে ভাবে, ইস, এমন সকাল যদি আমার প্রতিদিন হতো তাহলে মন্দ হতো না। অনেক ভালোবাসি বাবাই তোমাকে। প্রায় 20 মিনিট হতে চলল হিয়া শুয়ে আছে। জেগে আছে ও, কারণ হিয়া চায় না তার কারণে আয়ানের এত সুন্দর ঘুমটা ভেঙে যাক। যেবা বিষয়টা দেখে ওর বাবা মাকে ডেকে আনে, আবার আতিকাকেও ভিডিও কল দিয়ে দেখায়। সবাই আড়াল থেকে দেখছে হিয়ার মুখের আসল হাসি, কারণ এতদিন হিয়াকে জোর করে সবাই এটা সেটা বলে হাসাতো, আর আজ সে নিজ থেকে মন থেকে হাসছে। হিয়া খেয়াল করেনি কাউকে, কারণ সে আয়নের দিকে তাকিয়ে ওর চুলে বিড়ি কেটে দিচ্ছে, যাতে ওর ঘুমটা আরেকটু আরামদায়ক হয়। বোনের ছেলে মেয়েদের প্রতি বুঝি খালামণিদের ভালোবাসা এমনই হয়। পরন্ত বিকেলে হিয়া একা দাঁড়িয়ে সেই চিরচেনা বারান্দায়। বাগানের ফুলগুলো যেন বিকেল হলেই হিয়াকে ডাকে মধুর সুরে। হিয়াও না এসে তাদের কাছে থাকতে পারে না। বিকেলের এই সময়টা হিয়ার সবচেয়ে ভালো কাটে। আচ্ছা, আমি যদি তোদের মতো ফুল হতাম তাহলে আমাকে কি ফুলের মতো সৃষ্টি করতো সৃষ্টিকর্তা? আমিও কি ফুল হলে এভাবে ভালোবাসতি তো আমায় তোরা? আচ্ছা বলতো, তোদের জীবনটা কেমন? ভালোবাসার মানুষের সাথে ঘর বেঁধে সুখে দুঃখে সারা জীবন কাটাতে পারিস তো একসাথে, নাকি আমার মতো তোদের মধ্যে কারো কারো কপালটা খারাপ হয়? জানিস, আমার শাওন আমাকে ভীষণ রকম ভালোবাসতো, কিন্তু বিধাতা আমাকে জানি না কেন অল্প সময়ে সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। মেনে নিয়েছি বিধাতার সিদ্ধান্ত এখন, কিন্তু তবুও মনে হয় এই জীবনটা শাওন ছাড়া পরিপূর্ণ কখনোই না। শাওন আমার সর্বপ্রথম এবং সর্বশেষ ভালোবাসা। তোরা সাক্ষী থাকবে কিন্তু। আপনার কথায় ভুল আছে ম্যাডাম। সর্বপ্রথম বলেছেন এটা ঠিক, কিন্তু সর্বশেষ এটা ভুল, কারণ আপনার পুরোটা জীবন এখনো পড়ে আছে, আর চলতে চলতে হয়তো কেউ না কাউকে আপনার আবার ভালো লেগে যেতে পারে। একা একা কিন্তু এক জীবন পার করা এতটাও সহজ নয়। পৃথিবীতে একপাক্ষিক কোনো জিনিস হয় না। ইফাজের কণ্ঠে হঠাৎ ভরকে ওঠে হিয়া। বারান্দায় হিয়া একা ছিল, আর কেউ ছিল না, তাই হঠাৎ এক পুরুষালী কণ্ঠে একটা মেয়ের ভয় পাওয়া স্বাভাবিক। তবে ইফাজকে দেখে ভয়টা কমেছে, কারণ ইফাজ এখন হিয়ার পরিচিত মুখ। আপনি আজকে আবার এসেছেন? কেন, আমার কি আপনাদের বাসায় আসতে মানা নাকি? আরে না, কিছু মনে করবেন না, আমি আসলে জানতাম না আজ আপনি আসবেন। ভাবির সাথে এসেছি, আদি অফিসে, তাই আমাকে নিয়ে আসলো ভাবি। হিয়া আর কিছু না বলেই ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। আতিকা হিয়াকে দেখে বলে, কি কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি আগে বলনি কেন? আমু জানতো তো আয়নকে নিতে আসবো আমি। আমু হয়তো তোকে বলতে ভুলে গিয়েছে। তারপর সবাই মিলে বিকেলের নাস্তা করলো। সবাই নাস্তা শেষ করতে না করতেই জেবা এসেছে টিউশন থেকে। সামনে এসএসসি, তাই সে একটু ব্যস্ত সময় পার করছে। জেবা এসে আতিকা আর ইফাজকে দেখে তো সেই লেভেলের অবাক। আর কোনো কথা না বলে জেবা সরাসরি ইফাজকে প্রশ্ন করে বসল, ভাইয়া, তোমাদের কি বাড়িঘর নেই? সবসময় আপুদের বাসায় কেন থাকো? বিদেশ থেকে আসলেও তো মানুষ মা বাবা পরিবারের সাথে সময় কাটায়, আর তুমি সবসময় দেখি আপুদের বাসায় থাকো কেন? ভ্রুকুচকেই একটানে কথাগুলো বলে জেবা। আতিকা দাঁত কিরমির করে জেবাকে বলে, জেবা, এটা কোন ধরনের ব্যবহার? ক্ষমা চা বলছি ইফাজ বার কাছ থেকে। তখনই ইফাজ বলে, না ভাবি থাক, ছোট মানুষ যা দেখছে তাই তো বলেছে, ভুল কিছু তো বলেনি, আর কিছু মনে করিনি ভাবি। জেবা বোন, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর সবাইকে একসাথে শোনাবো আজ একটা গল্প, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প।
জেবা দ্রুত চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। মা মারা যায় যখন আমি এসএসসি দিয়েছিলাম সবে। আমার ভালো রেজাল্টের শখ ছিল সব থেকে বেশি আমার মায়ের এমন হঠাৎ মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল সেদিন। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। নাওয়া খাওয়া ঘুম সবকিছুই ছেড়ে দিয়েছিলাম। দিনরাত মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতাম। এভাবে করতে করতে এসএসসি রেজাল্ট দেওয়ার দিন আসে। মায়ের শখ পূরণ হয়েছিল, কিন্তু মা তা উপভোগ করতে পারেননি। মা যে আমাদের মাঝে ছিল না। খুব ভালো রেজাল্ট করেছিলাম, তাই আব্বু আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়ায়, কিন্তু আমার মুখে কেউ পারেনি সেদিন এক চিমটি পরিমাণও মিষ্টির ছোঁয়া লাগাতে। তারপর বাবা আমাকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেয়। তাও আমি ভালোভাবে ক্লাস করতাম না, প্লাস পড়াশোনাও করতাম না ঠিক মতো। ভব ঘুরে বেড়াতাম, এখানে সেখানে গিয়ে পড়ে থাকতাম। তখন বাবা সিদ্ধান্ত নেন তিনি বিয়ে করবেন আমার সঠিক গাইডলাইনের জন্য। আর এই সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এইটুকু বলেই চোখের উপর হাত দিয়ে মাথা কিছুটা ঝুঁকে বসে ইফাজ। সেখানে উপস্থিত সকলেই স্তব্ধ। এত হাস্যোজ্জ্বল ছেলের এমন অতীত নাড়িয়ে দিচ্ছে সবার অস্তিত্বকে। জেবা ছুটে গিয়ে এক গ্লাস পানি এনে ইফাজকে বলে, সরি ভাইয়া, পানি খেয়ে তারপর বল। সব খুব ইচ্ছে করছো গো তোমার জীবনের আত্মকাহিনী শুনতে। ইফাজ একটু মুচকি হাসি দিয়ে বলে, যাকে সহ্য করতে পারো না, পছন্দ করো না, তাকে পানি কেন খাওয়াচ্ছ পিচ্ছি বেআইন? মন খারাপ করে বলে জেবা। ইফাজ পানি খেয়ে জোরে জোরে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে নিজের মনকে শান্ত করে আবারও বলা শুরু করে, আমার বাবা যেদিন বিয়ে করে সেদিন আমি রাগ করে ফুপির বাসায় চলে আসি। আমার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছিলাম না আমি। বাবা ফুপিকে অনেক অনেক কল দেয়। তারপর ফুপি বাবাকে বলে, ও আসছে যখন এক রাত থাকুক না আমার কাছে, আমি ওকে বোঝাবো। তুমি আগামীকাল নতুন ভাবিকে নিয়ে এসো একবার এখানে। ফুপি বাবার সাথে কথা বলে আমার কাছে আসে। আমি ফুপির সাথেও রাগ করে কথা বলছিলাম না, কারণ ফুপি বাবার সাথে কথা বলেছেন এবং আমার মাকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবি ডেকেছেন বলে খুব অভিমানে বুকটা তখন ভীষণ ভারী হয়ে আসছিল। সেদিন রাতে আমি, ফুপি, আদি আমরা কেউই ঘুমাইনি। সারা রাত ফুপি আর আদি বুঝিয়েছিল আমায়। আমিও অবুঝ শিশুর মতো সব বুঝেছিলাম সেদিন। পরের দিন বাবা আর ওনার নতুন বউ আসেন। আমি সালাম দিলাম। ওনার নাম ফুলবানু আর আমি ওনাকে নাম দিয়েছিলাম ফুলমা। ওই দিন সবার সামনে খুব আদর করেছিলেন ফুলমা আমাকে। তারপর থেকে আমার জীবন স্বাভাবিক হতে শুরু করে। ফুলমা আমাকে অনেক আদর ভালোবাসা দিত। আমিও ওনাকে খুব ভালোবেসেছিলাম। ওনার আদর যত্নে স্নিগ্ধ হয়েছিলাম। কিন্তু 9 মাস পর থেকে ওনার মাঝে ধীরে ধীরে চেঞ্জ আসতে লাগলে আমাকে দু চোখে সহ্য করতে পারছিলেন না। আমাকে দেখলেই কেমন জানি অদ্ভুত আচরণ করত। তারপর একদিন তো বলেই দিয়েছিল যে, তুই আমার সামনে আসবি না, আর তোকে আমার সহ্য হয় না। সেদিন সারা রাত আমার আর ঘুম হয়নি। রাত 3টায় মায়ের কবরে গিয়ে বসেছিলাম। সকালে ঘরে আসার পর শুনতে পাই উনি মা হতে চলেছেন। 7 মাসের প্রেগনেন্ট উনি। তখন আর বুঝতে বাকি রইল না ফুলমা আমার কেন সৎমা হয়ে উঠতেছিল ধীরে ধীরে। এভাবে দেখতে দেখতে উনার বাচ্চা পৃথিবীতে আসেন। মেয়ে সন্তানের মা হন উনি। আমার বাবাও ভীষণ খুশি ছিল, কারণ একটা মেয়ের শখ আমার মা বাবা দুজনেরই ছিল। এভাবেই আমার ইন্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছিলাম এবারও আমার বাবা ভীষণ খুশি হয়। আমার বাবাকে ফুলমা বেশি টেনশনে রাখত। আমার বাবার আফসোস করা শুরু হলো যাকে আগলে রাখার জন্য বিয়ে করেছিলেন তাকে অবহেলার শিকার হতে দেখে। ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠতে লাগলেন বাবা। হঠাৎ বাবা একদিন আমাকে জানান আমেরিকা যেতে হবে আমার। বাবা সব ঠিকঠাক করে আমাকে পাঠিয়ে দেন ভিন দেশে পড়াশোনার জন্য। তার 1 বছর পর আমার বাবাও চলে যান আমার মায়ের কাছে, পৃথিবীর সকল মায়া ত্যাগ করে। উপস্থিত সবার চোখেই জল। ইফাজের চোখে আজ নেই কোনো জল, কারণ চোখের পানিও যে ঝরতে ঝরতে একসময় শুকিয়ে যায়। ইয়ার আনমনা হয়ে ভাবছে সেদিনের ইফাজের বলা কথাটা। এই কারণেই যে ইফাজ ফুল ভালোবাসে না এটা আর বুঝতে বাকি নেই হিয়ার। ফুল নামটাই সুন্দর, কিন্তু মানুষটা যে জঘন্য। জেবা ইফাজের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তার অসভ্য আচরণের জন্য। ইয়া ইফাজের উদ্দেশ্যে বলে, জীবন সুন্দর। জীবনকে উপভোগ করতে জানলে আপনাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি অতীত ভুলে হাসি খুশি কিভাবে বাঁচতে হয়। একটা কথা না বললেই নয়, আপনার মাঝে অনেক কিছু শেখার আছে। কথাগুলো বলেই নিজের রুমের দিকে পা বাড়ায় হিয়া। হিয়ার মা ইফাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
কষ্ট পেও না বাবা, তোমার এক মা বেঁচে নেই তো কি হয়েছে, আজ থেকে আমাকে মা বলে ডেকো কেমন? আমারও একটা ছেলের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ দিলেন না। আজ থেকে মনে করো তুমি আমার ছেলে আর আমি তোমার মা। ইফাজ অবাক হয় আর মনে মনে ভাবে এই মানুষগুলো এত ভালো কেন। যেবার আদিকাও বেশ খুশি হয়। তখনই হিয়া বোরখা পরে তৈরি হয় বেরিয়ে আসে রুম থেকে। হিয়াকে দেখে অবাক হয়ে সবাই একসাথেই জিজ্ঞেস করে ফেলে কোথায় যাচ্ছে, কেন হিয়া তৈরি হয়েছে সেটা। হিয়া উত্তর দেয় যে সে শাওনের বাসায় যাচ্ছে, সাথে জাবাকে নিয়ে যাবে। আতিকারও বাসায় চলে আসে। আদিকে সব বলার পর খুব খুশি হয় সে। আতিকার শাশুড়িও খুশি হয়েছেন। আদিকা রান্নাঘরে আয়নের জন্য খিচুড়ি রান্না করতেছে। আয়ান বায়না ধরেছে খিচুড়ি খাওয়ার। আদি চুপি চুপি আদিকার পেছনে এসে ওর কানের কাছে ফু দিতেই চমকে ওঠে বেশ। হঠাৎ ভরকে যায় আতিকা আদি থেকে চোখ রাঙিয়ে দেখতেই সে বলে ওঠে, আমার বউ এত ভীত, জানা ছিল না তো। বলেই হাসতে থাকে সে। আতিকা দাঁত কিরবির করে পড়ে, এমন কেউ করে? যদি ভয় পেয়ে মরে যেতাম আমি। রাগান্বিত হয়ে বলে আদি। চুপ, একদম চুপ, এমন বাজে কথা যেন দ্বিতীয়বার না শুনি আমি। আতিকা কিছু না ভেবে জড়িয়ে ধরে আদিকে। এমন ছোটখাটো শাসন ভালোই লাগে আতিকার। এমন ভুল সময়ে রান্নাঘরে প্রবেশ ঘটে ইফাজের। দাঁতে কামড় দিয়ে চোখের উপর হাত রেখেই দুষ্টু স্বরে ইফাজ বলে, আমি কিন্তু কিছু দেখিনি। ইফাজের কণ্ঠস্বর শুনে এমনি আতিকা আদি দুজনকে ছেড়ে এক হাত দূরে সরে আসে। আতিকা বেশ লজ্জা পেলেও আদি একটুও লজ্জা পায়নি, বরং ইফাজের কলার চেপে ধরে বলে, শালা, আর সময় পেলে না এন্টি নেওয়ার, বিয়ে কর একবার। তোর বাসর ঘরে যদি খাটের নিচে আমি না লুকাইছি। এভাবে এসব কথা বলে বলে দুষ্টুমি করছে ওরা দুই কাজিন। আতিকা দ্রুত পা ফেলে চলে যায় সেখান থেকে। আতিকার লজ্জামাখা মুখ আদি খেয়াল করেছে, তাই সে ইফাজকে বলে, বিয়ে করলে এমন লজ্জাবতী বউ বিয়ে করবি, বুঝলি? বিয়ে তো করতে চাই, বাট মনের মতো যে কাউকে পাচ্ছি না। আর শোনো, আমাকে আজ রাতেই চলে যেতে হবে, সকাল 6টার ফ্লাইট। রাত 10টার মধ্যে বের হয়ে যেতে হবে, সেটাই বলতে এসেছিলাম ভাবিকে। আর এখন বাসায় যেতে হবে, কিছু জিনিস আনতে হবে। তুই ভাবিকে বলে দিস আমি ফুপিকে বলেছি। এভাবে বলা নেই কওয়া নেই, হঠাৎ চলে যাচ্ছিস কেন? কাজ আছে ভাই, পরে বলবো সব। এটা বলে ইফাজ নিজের বাড়ির দিকে রওনা দেয়। একটু পর মাগরিবের আজান হবে। হিয়া শাওনদের বাসার গেটে দাঁড়িয়ে আছে, পা দুটো থমকে আছে। যেবার হাত শক্ত করে ধরিয়ে এক পা দুই পা করে এগোচ্ছে সদর দরজার দিকে। দরজা খুলে ইফাজকে দেখেই নাক মুখ কোচকান ফুলবানু। ইফাজ ওনার এমন চেহারায় অভ্যস্ত, তাই সে নতুন করে মনে আর কোনো কষ্ট নিল না। ফুলবানুকে কিছু বলার সুযোগ না দিয়ে ইফাজ বলে ওঠে, ভয় পাবেন না, আমি থাকতে আসিনি, কিছু কাগজপত্র লাগবে সেটা নিতে এসেছি। আজ রাতেই আমেরিকা যাচ্ছি ইমার্জেন্সি কাজে, জানি না আর কখনো ফিরবো কিনা, দোয়া করবেন। ইফাজ প্রায় 1 ঘন্টার মতো ছিল বাড়িতে, অথচ ফুলবানু তাকে 1 গ্লাস পানি পর্যন্ত খেতে দিলেন না। এটা মনে কোনো কষ্ট নাই, সে জানে এরকমই হবে তার সাথে। ইফাজ চলে যাওয়ার সময় ফুলবানুর রুমে গিয়ে নক করে। ফুলবানু একটু চাপা স্বরে বলে ওঠে, কি কাজ এখানে? কোনো কাজ নেই, চলে যাচ্ছি সেটা বলতেই আসা। যাই হোক, একটা কথা না বলে পারছি না, পাপ বাপকেও ছাড়ে না। আপনার এই বাড়িতে আসা আমার উসিলায়, অথচ আমি হয়ে উঠলাম আপনার 2 চোখের বিষ, কোনো কারণ ছাড়াই। নিয়তির খেলা কাকে বলে বুঝেন? বিধাতা সাক্ষী, আপনাকে কি পরিমাণ সম্মান আমি করি, নয়তো এতদিনে এই বাড়িতে থাকা আপনার হতো না। হয়তো আমার দোহায় থাকছেন। এই বাড়ি ঘর, বাবার যত সম্পত্তি আছে সবকিছু 80% আমার নামে করা, এটা আমি জানি। আর বাকি 20%-এও আমার অধিকার আছে, সেটাও আমি জানি। আমি চাইলেই সেকেন্ডে আপনাকে তছনছ করে দিতে পারি, কিন্তু ছোট বোনটার কথা চিন্তা করে আপনাকে দয়া করেছি। আমি খারাপ, জঘন্য খারাপ, আর খারাপ হওয়ার পেছনের একমাত্র কারণ ফুলবানু নামের এক ভয়ঙ্কর মহিলা। এসব বলেই ফুলবানুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইফাজ বেরিয়ে যায় বাসা থেকে। বেরোনোর আগেই ছোট বোনকে অনেকগুলো চকলেট আর 21,000 টাকা দিয়ে যায় শপিং করার জন্য। নির্জন রাস্তায় একাকি হাঁটতে হাঁটতেই কেমন জানি ক্লান্ত লাগছে ইফাজের। ভাবছে জীবনটা এমন রঙহীন না হয়ে অন্যরকম মতো হতে পারত। শাওনদের ড্রয়িং রুমে বসা হিয়ার হঠাৎ প্রচুর মাথা ব্যথা শুরু হয়। শাওনের রুমে গিয়ে দরজা বন্ধ করে একা সময় কাটিয়েছে প্রায় অনেকক্ষণ, কান্নাও করেছে বহু। তাই হয়তো এমন অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হয়েছে। শাওনের মা অস্থির হয়ে পড়েছে হিয়ার কষ্ট দেখে। শাওনের বোন দ্রুত ওষুধ খাইয়ে দেয় হিয়াকে। প্রায় অনেকক্ষণ রেস্ট নিল।
তার 30 মিনিট পর হিয়া একটু সুস্থতা বোধ করলে ওর বাবা নিতে চলে আসে। শাওনের মা বোনকে বিদায় দিয়ে হিয়ারা চলে আসে বাসায়। প্রয়োজনীয় কিছু জিনিস আর শাওনের কিছু স্মৃতি নিয়ে আসে ওর রুম থেকে হিয়া। হিয়ার ভাবনা এই স্মৃতিটুকু দিয়েই সে বাকি জীবন কাটিয়ে দেবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। জেবা আতিকার সাথে ভিডিও কলে কথা বলছিল। কথায় কথায় আতিকা ইফাজের চলে যাওয়ার কথা বললেই জেবার একটু মন খারাপ হয়। হিয়া পাশ থেকে শুনে জেবার চলে যাওয়ার কথা তেমন কোনো ফিল হয় না হিয়ার। হিয়া নিজের ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই একটা অচেনা আইডি থেকে রিকোয়েস্ট আসছে এবং দেখে সেই আইডি থেকেই মেসেজও আসে। মিস হিয়া, কেমন কাটছে দিনকাল? হিয়া আইডিটা চেক করে দেখে ইফাজের ছবি সব, আর বুঝতে বাকি নেই যে এমন অদ্ভুত নামের আইডিটা কার। নাম যেমন অদ্ভুত, প্রোফাইল পিকচারও তেমন অদ্ভুত। হিয়ার কেন জানি খুব হাসি পায়। হঠাৎ হিয়াকে হাসতে দেখে জেবা আতিকাকে দেখায় ভিডিও করে। হিয়া প্রায় অনেকক্ষণ হাসত। তারপর হিয়া হাসতে হাসতে আতিকাকে বলে ইফাজের আইডির নাম আর প্রোফাইল পিকও দেখায়। জেবা ঠোস করে বলে ওঠে, ভাঙাচোরা, এটা কেমন আজব নাম। ইফাজ ভাইয়া আসলে একটা অদ্ভুত প্রাণী। হঠাৎ হাসতে হাসতেই হিয়ার মন খারাপ হয়ে যায়। আতিকা জিজ্ঞেস করতেই হিয়া বলে, আমরা হাসতেছি এই নামটা নিয়ে, অথচ এই নাম দেওয়ার পেছনের গল্প আমাদের কারো অজানা নয়। নামটা খুব কষ্ট থেকে দেওয়া হয়েছে রে আপু। জেবা বলে ওঠে, নামটা না হয় কষ্ট থেকে দিয়েছে, কিন্তু এই পিকচার, প্রোফাইলে কেউ এমন অদ্ভুত পিকচার দেয়, দেখেই কেমন ভয় লাগছে। এভাবেই কয়েক মাস কেটে যায়। হিয়া আর ইফাজের এখন একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। ইফাজ তো আগে থেকে পছন্দ করত, কিন্তু এখন পাগলের মতো ভালোবেসে ফেলেছে হিয়াকে। শুধু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে বলতে পারছে না আতিকাকে। একবার বলেছিল আতিকা খুশি হলেও হিয়া রাজি হবে না বলে ইফাজকে বুঝ দেয়। প্রতিদিন ইফাজ মেসেজ করে হিয়াকে, আর হিয়া ভালোভাবেই রিপ্লাই করে। রাগ বা বিরক্তি কখনোই দেখায় না। তাই ইফাজের ভাবনায় হিয়া হয়তো মনে মনে তাকে পছন্দ করে। আজ শাওনের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। হিয়া আজ সারাদিন একা কাটিয়েছে। ইফাজের মেসেজের রিপ্লাইও সে আজ করেনি। তাই ইফাজ জেবাকে কল করে খোঁজ খবর নিয়েছে। ইফাজের মন খারাপ হয়েছে হিয়ার কষ্টের কথা চিন্তা করে। হিয়া জানালার পাশে বসেই জীবনের হিসাব মিলিয়ে দেখে তার জীবন এখনো সেই একই জায়গায় থেমে আছে। থমকে রয়েছে 4-5টা। 1 বছরের জীবনের কোনো পরিবর্তন আসেনি কোনো সুখের ছোঁয়া। আজ রাতেই শাওনের বাসায় মিলাদ মাহফিল ছিল। তাই হিয়া তার বাবা মা, বোন, দুলাভাই সবাইকে নিয়ে সেখানে উপস্থিত ছিল। সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হিয়ারা চলে যাওয়ার প্রস্তুতি নিলেই শাওনের মা তাদেরকে ডেকে বসান ড্রয়িং রুমে। হিয়ার বাবা শান্ত কণ্ঠে বলেন, কিছু বলবেন আপা? জি ভাই, আমার কিছু কথা ছিল আপনার সাথে। জি আপা, বলেন। আসলে আমি যা বলবো তা হয়তো হিয়া আমার খারাপ লাগবে, মেনে নিতে পারবে না, বা আমার সাথে রাগ করবে, কিন্তু আমারও যে একটা দায়িত্ব আছে। আমার ছেলে শাওন মারা গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে। দেখতে দেখতে হিয়ার জীবনের এই 1 বছরে কোনো উন্নতি আমি দেখলাম না। এক কথায় থেমে আছে হিয়ার জীবন। আবার এটা বললেও ভুল হবে না, হিয়া মা নিজেই নিজের জীবনকে থামিয়ে রেখেছে শাওনের জন্য। কিন্তু বাস্তবতা যে মেনে নিতে হবে আমাদের। এভাবে একটা ফুল ঝরে যাচ্ছে আমাদের চোখের সামনে, আমরা কিভাবে তা হতে দিতে পারি বলেন? হিয়ার শাশুড়ির কথা সকলে মত দিলেন, কিন্তু হিয়ার বেশ কষ্ট হচ্ছে সবার এমন আলোচনায়। শাওন ছাড়া সে অন্য কারো কথা চিন্তা করলেও বুকটা কেঁপে ওঠে হিয়ার। হিয়ার শাশুড়ি আবারও বললেন, তো ভাই সাহেব, শুভ কাজে দেরি কেন? তাহলে আগামীকাল থেকে একটা ভালো পাত্রের খোঁজ নেন। মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতে হবে যে। সবাই মিলে আলোচনা করছে কেমন পাত্র দেখবে, কেমন পরিবার দেখবে, আরো অনেক কিছু নিয়ে। হিয়া এসব সহ্য করতে না পেরে শাওনের রুমে চলে যায়। হিয়া চলে যেতেই আতিকা এই সময় এমন কথা তুলবে, ওর মনের ভিতর কেমন জানি লাগছে। তারপরও আতিকা আমতা করে ইফাজের কথা বলে সবাইকে। শাওনের মা ইফাজকে চিনে না, তাই ওনাকে আতিকা ইফাজের সকল ভালো মন্দ যা কিছু আছে সবকিছুর পরিচয় খুলে বলে। সব শুনেই শাওনের মা তেমন একটা রাজি হয় না, কারণ হিয়ার বাবা মা কোনো আপত্তি করেন না। আতিকা যখন বলে হিয়াকে সহ আমেরিকা নিয়ে যাওয়া হবে, তখন শাওনের মাও আর কোনো আপত্তি করেনি, কারণ বাংলাদেশে থাকলে ওর কথা মনে পড়বে এবং শাওনদের বাসায় যেতে চাইবে। এজন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 মাস 15 দিন পর আজ হিয়া ইফাজের বিয়ে সম্পন্ন হলে সেদিন রাতে হিয়াকে নিয়ে আমেরিকা পাড়ি জমায় ইফাজ। হিয়ার পাসপোর্ট আগে থেকেই করা ছিল বলে তেমন কোনো জটিলতা হয়নি। হিয়াকে বিয়েতে রাজি করাতেই অনেক কষ্ট ছিল সবার। পুরো পথ জুড়ে ছিল দুজনের মাঝে নীরবতা, কেউ কথা বলেনি কারো সাথে।
ইফাজ কয়েকবার কথা বলতে যেও হিয়ার মুড অফ দেখে সাহস পায়নি কথা বলার। বাসায় এসে হিয়াকে নিজের রুমে নিয়ে যায় ইফাজ। ইফাজ যে কোম্পানিতে জব পেয়েছে সেখান থেকে এই ফ্ল্যাট